চরণ আবার শেষ করে তাদের সমস্যা নিউ ব্যাচ বুঝছি, কিন্তু একটা লেকচার নিউ ব্যাচের হয়ে গেছে, তার মানে তোমরা যে ভর্তি হয়েছো একটা ক্লাস মিস গেছে, ওই একটা ক্লাস আমি আবার নিয়ে দিব তোমাদের। হ্যাঁ হ্যাঁ, পরে ভর্তি হয়েছে, এই এরকমটাই হয়েছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, একটা ক্লাস গেছে তো সমস্যা তো না, ওই নতুন ব্যাচই, কিন্তু একটা ক্লাস যেটা হয়ে গেছে ওটা আমি নিয়ে দিব, সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা আমরা কাজে আসি। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছো, ওগুলা পাবা তোমরা, সমস্যা নেই। অথবা যদি মনে হয় যে অনলাইন থেকে কভার করে নিবা, তাহলে অনলাইনে তো আছে, তাহলে অফলাইনে তোমরা, আমি বলি নেক্সট তোমাদের একটা স্লট দেওয়া হবে, ওই স্লটে যাদের যাদের ক্লাস মিস গেছে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা স্লট দিয়ে দেবো, ওই স্লটে এসে তোমার ক্লাস কভার করে নিয়ে দেবো, শেষ। ঠিক আছে, ওপেরা নেওয়ার দরকার নেই। আচ্ছা যাই হোক, আমরা লেকচার 2 তে, লেকচার 1 এ আমরা আলোচনা করছিলাম রেখা, রশ্মি, রেখাংশ এবং কোণ পর্যন্ত, এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বহুভুজ দিয়ে শুরু হবে। কি দিয়ে? বহুভুজ এবং ত্রিভুজ, এই দুইটা পার্ট আজকের লেকচারে আমরা শেষ করব, কিন্তু খুব মনোযোগ সহকারে আমাদের পুরো ক্লাসটাকে অবজার্ভ করতে হবে। শোনেন, ধর্মীয় ওয়াজ বন্ধ করো, ঘাইমে গেছে আগে, ঘামটা সারুক। আমরা প্রথমে লিখি সবাই, হেডিং দেই বহুভুজ এবং পাশে দিয়ে দেই 7 স্টার। কি দিয়ে দিব? 7 স্টার। কারণ এই বহুভুজ থেকে এত বেশি প্রশ্ন আসে রিসেন্টলি, যেটা কল্পনা করার বাইরে। যেহেতু অনেক বেশি প্রশ্ন আসে, তার মানে এটা আমাদের 7 স্টার টপিক। যারা অনলাইনে করতেছি কলিজার ভাই বোন সবাই সেম ভাবে আমরা এটাকে 7 স্টার টপিক দিয়ে দেই। এবার একটু মনোযোগ দেই। এই বহুভুজ আমরা করতে গেলে আমরা 3 ধরনের সূত্র মুখস্থ করি। নাম্বার 1, একটা বহুভুজের ভেতরের যে অন্তস্থ কোণগুলো আছে, এই অন্তস্থ কোণগুলোর মান বের করার জন্য আমরা এক ধরনের সূত্র ব্যবহার করি। নাম্বার 2, একটা অন্তস্থ কোণ বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করি। নাম্বার 3, একটা বহিস্থ কোণ বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করি। নাম্বার 4, আমরা বাহুর সংখ্যা বের করার জন্য সূত্র ব্যবহার করি। কিন্তু এই ব্যাপারগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা আজকের পর থেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা সূত্র মুখস্থ করব না, কারণ আমি যতদিন সূত্র মুখস্থ করব ততদিন আমি প্যানিক নিয়ে ভুগবো। আমরা প্যানিক থেকে বের হইতে চাই। আমরা প্র্যাকটিক্যালি জিনিসটাকে অবজার্ভ করার চেষ্টা করব যে আসলে বহুভুজ জিনিসটা কি, এবং এর ভেতর থেকে অন্তস্থ কোণগুলো কিভাবে বের করতে হয়, বা এদেরকে কিভাবে বিভক্ত করা যায়। কথা কি বুঝাইতে পারছি? যেমন এই বহুভুজের আমার 2টা শর্ত মনে রাখতে হবে, বা দুইটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। আমরা বহুভুজ মানেই বুঝতেছি যে এখানে বহু মানে অনেক বাহু থাকবে, অনেক বাহু থাকবে। কিন্তু এই যে অনেক বাহু থাকবে, এই প্রত্যেকটা বাহুর মূল শর্ত হচ্ছে সমান হইতে হবে। মূল শর্ত কি? সমান হইতে হবে। তাইলে আমরা সবাই খাতার মধ্যে লিখে নেই যে এই বহুভুজের প্রত্যেকটি বাহু সমান। বাহু সমান, প্রত্যেকটি বাহু কি সমান। আর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এর যেহেতু প্রত্যেকটি বাহু সমান, একটা ত্রিভুজের যখন আমরা সমবাহু ত্রিভুজ বলি, সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান থাকে, এতে করে তার 3টা কোণ কি থাকে? সমান থাকে। 3টা কোণ কি থাকে? সমান থাকে। তাহলে প্রত্যেকটি বাহু সমান, তাইলে আমরা এখানে কি বলতে পারি? প্রত্যেকটি কোণ সমান হবে। তাইলে যার প্রত্যেকটা বাহু সমান তার প্রত্যেকটা কোণ সমান হবে। এই যে 2টা শর্তকে সাপেক্ষ করে আমরা বহুভুজকে ভাঙ্গাভাঙ্গি করা শুরু করব, বা বহুভুজের ভেতরের মানে অভ্যন্তরীণ সিস্টেমগুলোকে দেখার চেষ্টা করব। এখন ভাইয়া আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজটাও কিন্তু একটা বহুভুজ, ত্রিভুজটাও একটা বহুভুজ। আমি একটা চতুর্ভুজ আঁকলে চতুর্ভুজটাও একটা, পঞ্চভুজ আঁকলে পঞ্চভুজটাও একটা। কথা কি বুঝাইতে পারছি? হয়তোবা তার নাম চতুর্ভুজ, হয়তোবা তার নাম ত্রিভুজ, হয়তোবা তার নাম পঞ্চভুজ, কিন্তু অরিজিনালি সে কি? বহুভুজ। কারণ তার বাহু বহু, 2 এর অধিক, 2 এর অধিক। কথা কি বুঝতে পারছি? অর্থাৎ 2 এর অধিক বাহু দ্বারা একটা নির্দিষ্ট সীমাবদ্ধ ক্ষেত্রকেই আমরা কি বলবো? বহুভুজ বলবো। কিন্তু বহুভুজের সংজ্ঞা থেকেও মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা বাহু সমান হইতে হবে এবং প্রত্যেকটা কোণ সমান হইতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার 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 ওকে। যারা অনলাইনে করতেছি কলিজার ভাই বোন, আমরা একটু দ্রুত এনশিওর করব যে আমরা কোনো জিনিস না বুঝলে সাথে সাথে অবশ্যই চেষ্টা করব কমেন্ট করার জন্য। এবার দেখেন, আমি একটা ত্রিভুজ আঁকলাম। কি আঁকলাম? ত্রিভুজ। এবার আপনাকে আমি কোশ্চেন করলাম, বলেন একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত?
এটা আমাদের সবার ঠোঁটের আগায় লাগানো, তাই না? কত ডিগ্রি? 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি দিলাম। কিন্তু এবার যদি আমি একটা চতুর্ভুজ দেই, কি রে? চতুর্ভুজ। চতুর্ভুজটা আমি এরকম করে দিলাম। আমি বললাম এই চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? কেন 360 ডিগ্রি? কেন? কেনর উত্তর যদি আমরা বলি, হ্যাঁ, বেসিক্যালি এর জেনুইন ব্যাখ্যা হচ্ছে চারটা কোণের সমষ্টি ওই 360 ডিগ্রি এমনটা না। এর জেনুইন ব্যাখ্যা হচ্ছে আপনি যদি এই চতুর্ভুজটাকে বিভক্ত করতে চান, তাইলে একটা চতুর্ভুজকে দুইটা ত্রিভুজে বিভক্ত করা যায়। কয়টা ত্রিভুজে? এবং প্রত্যেকটা ত্রিভুজের মান কত ডিগ্রি করে? তাহলে 180 আর 180 যোগ করলে কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। সেম ভাবে আমরা যদি এখন একটা পঞ্চভুজ আঁকি, কি আঁকি? পঞ্চভুজ আঁকি। এই পঞ্চভুজের পাঁচটা বাহুও কিন্তু সমান। পঞ্চভুজের পাঁচটা বাহুও সমান। এবার দেখেন এই পঞ্চভুজের পাঁচটা কোণের সমষ্টি আপনাকে বের করতে বলবে। এখন আপনি মুখস্থ করলেন 540 ডিগ্রি, 2 দিন পরে হারায় গেল, লাভ না লস? লস। তারপরে মুখস্থ করা যাবে না। এটাকেও যদি আপনি ত্রিভুজ দ্বারা বিভক্ত করেন, তাহলে দেখেন কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়? 3টা। প্রত্যেকটার মান 180। 180 3 গুণন 180 সমান 540 ডিগ্রি। এবার যদি আমি একটা ষড়ভুজ আঁকি, আমি বললাম এটা একটা ষড়ভুজ, এটা একটা কি ভুজ? ষড়ভুজ। এই ষড়ভুজের 6টা বাহু সমান। 6টা বাহু সমান। এই 6টা বাহুকে যদি আমি বিভক্ত করি ত্রিভুজ দ্বারা, টোটাল ত্রিভুজ কয়টা পাওয়া যায়? কয়টা পাওয়া যায়? 4টা পাওয়া যায়। এটা 180, এটা 180, এটা 180, এটা 180। 4 গুণন 180 সমান কত? 720 ডিগ্রি। কিন্তু আচমকা আমাকে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা বাহু না বলে আমাকে বলতে পারে 1 লক্ষ বাহু বিশিষ্ট একটি বহুভুজের মান। তো এখানে আমাকে একটা জিনিস অবজার্ভ করতে হবে, আমার যদি কখনো বাহুর সংখ্যা বৃদ্ধি করে বলে, তখন আমি কি করব? তখন আমি কি করব? জাস্ট ফিল করেন, একটা ত্রিভুজের বাহু ছিল কয়টা? আজকের পর থেকে মনে রাখবেন, পৃথিবীতে কোন ভুজের যতগুলো বাহুর সংখ্যা থাকবে তার থেকে 2 কম তার ভেতরে ত্রিভুজ উৎপন্ন হবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাইলে একটা ভুজের ভেতরে যতগুলো বাহু থাকবে তার থেকে কত কম? 2 কম। কি উৎপন্ন হবে? ত্রিভুজ উৎপন্ন হবে। কলিজার ভাই বোন অলরেডি একজন উত্তর দিয়ে দিছে, কয় 1 লক্ষ হইলে -2 গুণন 180, তাই না? আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম, আমাকে যদি এখন ইনিশিয়ালি একটা কোশ্চেন করা হয় যে 12টা বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের মান কত, আমি কি বলবো? আমি বলবো 10 গুণন 180, বিকজ যার বাহুর সংখ্যা 12টা তার ভেতরে ত্রিভুজ উৎপন্ন হবে কয়টা? 10টা। আমি যদি এখন আপনাকে কোশ্চেন করি যে 102টা বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত, আপনি কি বলবেন? 100 গুণন 180। অর্থাৎ আমার যতগুলো বাহুর কথা বলবে তার থেকে 2 কম তার ভেতরে ত্রিভুজ উৎপন্ন হবে। এটা আমরা এই 4টা বা এই 3টা চিত্র থেকে প্র্যাকটিক্যালি ফিল করতে পারলাম কিনা? কারণ এখানে বাহু ছিল 3টা, ত্রিভুজ হচ্ছে একটা, বাহু আছে 4টা। চতুর্ভুজের বাহু কয়টা? ত্রিভুজ কয়টা? পঞ্চভুজের বাহু কয়টা? 5টা থেকে 2টা বাদ দিলে থাকে কয়টা? দেখেন ত্রিভুজ 3টা আছে কিনা। ষড়ভুজের বাহু কয়টা? 6টা থেকে 2টা বাদ দেন, দেখেন ত্রিভুজ 4টা উৎপন্ন হয়েছে কিনা। সপ্তভুজ আঁকেন, ভেতরে ত্রিভুজ পাবেন 5টা। অষ্টভুজ আঁকেন, ভেতরে পাবেন 6টা। 10টা বাহু বিশিষ্ট একটা বহুভুজ আঁকেন। অর্থাৎ আমার যতগুলো বাহুর কথা বলবে তার থেকে 2 কম ত্রিভুজ উৎপন্ন হবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাকে যদি এখন কোশ্চেন করা হয়, কখনো যদি আমাকে কোশ্চেন করে যে, আমাকে যদি কখনো কোশ্চেন করে যে অন্তস্থ কোণের সমষ্টি আর বহুভুজের বাহুর কথা যদি আমাকে মেনশন করে দেয়, তাহলে আমি কি কোনো সূত্র ব্যবহার করব? আমি জাস্ট ফিল করব, বাহু বলছে 198 গুণন 180 ডিগ্রি, কারণ তার ভেতরে ত্রিভুজ উৎপন্ন হবে 98টা। বাহুর কথা বলছে 22টা, তার ভেতরে ত্রিভুজ উৎপন্ন হবে 20টা। 20 গুণন 180। প্র্যাকটিক্যালি ফিল ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার আমাকে একটা কোশ্চেন করবে, তাইলে আমরা এটা বুঝতে পারলাম। সেকেন্ড কোশ্চেন আমাকে বলবে একটা অন্তস্থ কোণের মান কয়টা? একটা অন্তস্থ কোণের মান বের করতে বলবে। কয়টা? একটা অন্তস্থ কোণের মান আমাকে বের করতে বলবে। কলিজার ভাই বোন দেখেন, আমাকে যদি এখন একটা প্রশ্ন করা হয়, আমাকে
প্রশ্নটা এভাবে করতে পারে, একটি একটি সবাই লিখে নেন প্রশ্নটা, একটি অষ্টভুজের একটি অন্তস্থ কোণের মান কত? একটি অন্তস্থ কোণের মান কত? লেখছি সবাই? দেখেন, একটা অষ্টভুজের বাহুর সংখ্যা কত? ভালো করে ফিল করতে হবে। কত? 8টা। তাহলে তার ভেতরে কোণ আছে কয়টা? 8টা কোণ আছে। ত্রিভুজ আছে 6টা। একটা ত্রিভুজের বাহু কয়টা? 3টা। তার ভেতরে কোণ থাকে কয়টা? 3টা। একটা চতুর্ভুজের বাহু কয়টা? 4টা। তার ভেতরে কোণ থাকে কয়টা? তার মানে বাহুর সংখ্যা, কোণের সংখ্যা এগুলো একই জিনিস। এগুলো কি জিনিস? একই জিনিস। কথা কি বুঝতে পারছি? এগুলো কি জিনিস? একই জিনিস। এই জিনিসগুলো যাতে আমাদের মনে থাকে, কারণ আমরা যাতে কখনো এই কাজগুলো কখনো না করি যে না অন্তস্থ কোণের সংখ্যা এক ধরনের, বাহুর সংখ্যা আরেক ধরনের, বহিস্থ কোণের সংখ্যা আরেক ধরনের। যেমন একটু পরে প্র্যাকটিক্যালি শিখাবো বাহুর সংখ্যা বের করা। আপনি কি জানেন যে যাহাই বাহুর সংখ্যা তাহাই অন্তস্থ কোণের সংখ্যা তাহাই বহিস্থ কোণের সংখ্যা? কারণ আমার একটা ভুজের বাহুর সংখ্যা যদি 20টা হয়, তার ভেতরে কোণ থাকবে কয়টা? ভেতরের কোণগুলোকে অন্তস্থ কোণ বলা হয়। আবার ওগুলাকে বর্ধিত করলে বাহিরে কোণ উৎপন্ন হয়, ওদেরকে কি বলা হয়? বহিস্থ কোণ। ওদেরকে কি বলা হয়? কথা কি বুঝতে পারছি? এবার দেখেন, আমাকে বলল অষ্টভুজের একটি অন্তস্থ কোণের মান। তো একটা অষ্টভুজে 8টা বাহু থাকলে তার ভেতরে কোণ থাকে কয়টা বলেন? 8টা। তাহলে আমি কি বলতে পারি না যে 8টি অন্তস্থ কোণের মান, 8টি অন্তস্থ, কি রে ভাই মাথা তাজ ছেড়ে দিবে দেখি, সাইলেন্ট করলাম তাও বাজে গে, তোরে আগে সাইলেন্টই করি বেটা। ডু নট ডিস্টার্ব করি, এয়ারপ্লেন মোড অন করে রাখলাম, ডাটা অফ করে রাখলাম, যে কেডা কল দিবি দেয়া। 8টি অন্তস্থ কোণের মান, 8টি অন্তস্থ কোণের মান, এই 8টা অন্তস্থ কোণের মান হবে 6 গুণন 180। এবার কি মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? কেন 6 গুণন 180? কারণ তার ভেতরে ত্রিভুজ আছে 6টা। তার ভেতরে ত্রিভুজ কয়টা? 6 গুণন 180। কিন্তু আমাকে কয়টা অন্তস্থ কোণের মান বের করতে বলছে? একটা। তাইলে একটা অন্তস্থ কোণের মান তাইলে আমি কিভাবে বের করব? একটা অন্তস্থ কোণের মান 6 গুণন 180 ভাগ 8। খেল খতম। খেল খতম। কথা কি বুঝাইতে পারছি? কারণ আমি হয়তোবা 6 গুণন 180 দিয়ে অন্তস্থ কোণের মান বের করতেছি, কিন্তু কয়টা অন্তস্থ কোণের মান বের করতেছি? 8টা অন্তস্থ কোণের মান বের করতেছি। কারণ ভুজটা অষ্টভুজ, তার ভেতরে 8টা অন্তস্থ কোণ আছে। তার ভেতরে 8টা অন্তস্থ কোণ আছে। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এখন আমরা এটাকে যদি কাটাকাটি ফাটাফাটি করি একটু, 4 দিকে 8, 3 দিকে 6, 4 একে 4, এখানে আমরা বলতে পারি 4 চোখ কত? 16, 17, 18, 20, 4 5 20, 45 থাকতেছে। এই 45 আর 3 গুণ করে দেই। দেখেন 3 5 15, 15 5, হাতের 1, 3 4 12 আর 1 13, কত ডিগ্রি? 135 ডিগ্রি হচ্ছে আমার একটা অন্তস্থ কোণের মান। কত ডিগ্রি? 135 ডিগ্রি। আমি কি কথা বুঝতে পারছি? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমার কথা হচ্ছে যে একটি অষ্টভুজের একটি অন্তস্থ কোণের মান যখন আমাকে বের করতে বলবে, তখন আমি কি করব? তার বাহুর সংখ্যা যত তত দ্বারা ভাগ করে দিব। মোট কোণকে তার বাহুর সংখ্যা দ্বারা ভাগ করা মানে তার একটা অন্তস্থ কোণ বের হওয়া। কারণ তার বাহুর সংখ্যা দ্বারা ভাগ করা মানে তার বাহুর সংখ্যা যতগুলো তার ভেতরে অন্তস্থ কোণ ছিল অতগুলো। ফিলিপ, কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখন যদি আমাকে বলা হয় যে একটি 12 বাহু বিশিষ্ট বহুভুজের একটি অন্তস্থ কোণের মান বের করো, কত দিবেন? বলেন বলেন। 10 গুণন 180 ভাগ 12। এবার যদি আপনাকে বলা হয় 102টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের একটি অন্তস্থ কোণের মান কত? 100 গুণন 180 ভাগ 102। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার একটু প্র্যাকটিক্যালি ফিল করেন। প্র্যাকটিক্যালি ফিলটা হচ্ছে এরকম, আমার একটা অন্তস্থ কোণের মান আমি পেলাম, একটা অন্তস্থ কোণ ধরলাম এটা, এটার মান 135 ডিগ্রি, এটার মান 100, কিন্তু আমাকে বের করতে বলছে একটি বহিস্থ কোণ। কি বের করতে বলছে? এটা বহিস্থ কোণ। বলেন তো এই মিস্টারকে বর্ধিত করলে এই বাহিরের কোণটাই কি কোণ? বহিস্থ কোণ।
কিন্তু এই মিস্টার আর এই মিস্টারকে চিন্তা করলে এটা কি একটা সরল কোণ হয় কিনা বলেন? তো এক সরল কোণ সমান কত ডিগ্রি? তাহলে 180 ডিগ্রিকে আপনি যদি অন্তস্থ কোণ দ্বারা মাইনাস করেন তাহলে কি পাবেন? আবার যদি বহিস্থ কোণ দেওয়া থাকে 180 ডিগ্রিকে বহিস্থ কোণ দ্বারা মাইনাস করলে কি পাবেন? কারণ আমরা জানি অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ ইকুয়াল এক সরল কোণ, ইকুয়াল এক সরল কোণ। কারণ ভেতরে যে কোণ থাকে তাকে বলা হয় অন্তস্থ কোণ, আর বাহিরে যেটা থাকে তাকে বলা হয় বহিস্থ কোণ। আর অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ ইকুয়াল এক সরল কোণ বা 180 ডিগ্রি। 180 ডিগ্রি। কথা কি বুঝাইতে পারছি? অথবা এখানে আমরা প্র্যাকটিক্যালি লিখতেও পারি যে অন্তস্থ কোণ যোগ বহিস্থ কোণ, বহিস্থ কোণ ইকুয়াল কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমার মান দেওয়া আছে অন্তস্থ কোণের, তাহলে এই অন্তস্থ কোণের মান কত ডিগ্রি যোগ বহিস্থ কোণ, বহিস্থ কোণ ইকুয়াল কত ডিগ্রি? তাহলে বহিস্থ কোণ ইকুয়াল কত ডিগ্রি হবে? বহিস্থ কোণ ইকুয়াল 180 মাইনাস এই প্লাসটা বসে গেলে কি হয়ে যাবে? মাইনাস 135 ডিগ্রি। কত পাইলাম? কত ডিগ্রি? 45 ডিগ্রি। আমার কথা বোঝা গেছে কিনা বলেন? ক্লিয়ার? মানে বেসিক দিয়ে ক্লিয়ার কিনা? আমার কথা হচ্ছে ভাই মুখস্থ দিয়ে না, মুখস্থটাকে বলি দেন, কারণ ওই মুখস্থ আপনাকে সারা জীবন প্যানিকে ফেলাবে। প্যানিক থেকে বের হয়ে আসেন। কথা কি বুঝাতে পারছি? প্যানিক থেকে কি হইতে হবে? বের হয়ে আসতে হবে। কারণ যত প্যানিকের মধ্যে থাকবেন তত বিপদে পড়বেন, তত বিপদে পড়বেন। তাহলে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার হইতে হবে। ওকে, আচ্ছা, যারা অনলাইনে করতেছি কলেজের ভাই বোন, একটু এনশিওর করি যে আমরা বুঝতে পেরেছি কিনা। ওকে, একজন বলতেছেন ভাইয়া আরেকবার। আমি খুব সিম্পল একটা লজিক বলি। আপনি একটা অন্তস্থ কোণ বের করলেন, এটা তো বের করা শিখছেনি। একটা অন্তস্থ কোণ থাকে ভেতরে, আর আপনি যখন ওই বাহুটাকে বর্ধিত করবেন বাহিরের কোণটা হবে বহিস্থ কোণ। অন্তস্থ কোণ আর বহিস্থ কোণকে যদি আপনি সরল রেখা দ্বারা চিহ্নিত করেন তাহলে 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রিকে যদি আপনি 135 মাইনাস করেন তাইলে আপনি বাহিরের কোণটা অটো পেয়ে যাচ্ছেন, কারণ দুইটা কোণের যোগফল 180 আর একটা কোণ অলরেডি দেওয়া আছে কত? 135 মাইনাস করলে 45। এটাই হচ্ছে আমার বহিস্থ কোণ। এটাই বুঝাইছি, এত কিছু বুঝাই নেই। ক্লিয়ার? ওকে, এবার মনে হয় বুঝতে পেরেছেন। ওকে, এবার আসেন, তাইলে আমি ফিল করব কিভাবে? আমাকে যদি বলা হয় অন্তস্থ কোণের সমষ্টি, তাহলে বাহুর সংখ্যা থেকে 2 মাইনাস গুণন 180। আমাকে যদি বলা হয় একটি অন্তস্থ কোণ, বাহু থেকে 2 কম গুণন 180 ভাগ তার বাহুর সংখ্যা। আমাকে যদি বলা হয় বহিস্থ কোণ, 180 মাইনাস অন্তস্থ কোণ। 180 মাইনাস, মাথায় ঢুকছে? ব্রেইন ক্যাপচার করছে? এবার আমরা আরেকটা জায়গায় গিয়ে মাইন্ডকে চিবাই পড়ি, সেটা হচ্ছে বাহুর সংখ্যা। কি সংখ্যা? এ বাহুর সংখ্যায় গিয়ে যখন আমরা সূত্র ব্যবহার করি, সূত্র কেমনি হইলি তুই, কেমনি একটি বহিস্থ কোণ নিচে আসলি, এই যে একটা কনফিউশন তৈরি হয় না? কনফিউশন তৈরি হওয়ার পিছনে রিজন হচ্ছে আমরা কখনো প্র্যাকটিক্যালি ফিল করি নাই। আজকে প্র্যাকটিক্যালি ফিল করবা, জীবনও হারাবে না। কারণ মুখস্থ করবেন তো হারাবেন। একটু পরে কিন্তু আমি ম্যাথ করাবো, এগুলো জাস্ট বেসিক। এগুলো কি বেসিক? এই বেসিক কনসেপ্ট গুলো মাথায় থাকলে আপনি ম্যাথ অনবরত করতে পারবেন। দেখেন, আপনাকে বের করতে বলতেছে বাহুর সংখ্যা। তো বাহুর সংখ্যা বের করার আগে আমি আরেকটা জিনিস শেখাই। বলেন, মনে করেন এটা একটা বহুভুজ, ত্রিভুজ আঁকছি কিন্তু নাম কি? বহুভুজ। তাহলে তার বাহুগুলো কি সমান? বাহুগুলো কি? কারণ বহুভুজের শর্ত আছে তার বাহু সমান হইতে হবে। তা বাহু সমান হইলে তার প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে বলেন? 60 ডিগ্রি করে হবে। খুব মনোযোগ দিয়েন, 60 ডিগ্রি করে হইলো। ওকে, ডান। তো আমি এটাকে বর্ধিত করলাম। বাইরের কোণটা কত ডিগ্রি হবে তাহলে? 120। খুব মনোযোগ দিতে হবে। এটাকে বর্ধিত করলাম, এটা 60 হলে এটাও, এটাকে বর্ধিত করলাম, এটাও 100। 120 যোগ 120 যোগ 120 সমান কত? 360। 360। এবার আসেন, আমি একটা চতুর্ভুজ আঁকলাম। কি আঁকলাম? চতুর্ভুজ। কিন্তু চতুর্ভুজটা বর্গের মতো দেখতে, চারটা বাহুই সমান, চারটা বাহুই সমান। ভেতরেরটা 90 হলে বাহিরেরটা কত? ভেতরেরটা 90 হলে বাহিরেরটা কত? ভেতরেরটা যদি 90 হয় তাহলে বাহিরেরটা কত? ভেতরেরটা 90 হলে বাহিরেরটা 90। 90 90 90 4 গুণন 90 ইকুয়াল কত? আবার 360। 360। এবার আপনাকে যদি আমি একটা কোশ্চেন করি যে আপনাকে আমি 1 কোটি বাহু দিলাম, 1 কোটি বাহু দিয়ে একটা বহুভুজ আঁকতে বললাম। কি আঁকতে বললাম? বহুভুজ। 1 কোটি সমান সমান বাহু দিয়ে আপনি একটা বহুভুজ অঙ্কন করলেন। এরপরে আপনাকে আমি জিজ্ঞেস করলাম
যে এই 1 কোটি বাহুর প্রত্যেকটা বাহুকে আপনি বর্ধিত করেন, কি করেন? বর্ধিত করেন। বর্ধিত করার পর বাহিরের কোণগুলোকে যোগ করে আমাকে যোগফল বলেন। এই জিনিসটা বুঝাইতে চাইছি এতক্ষণ, যে পৃথিবীতে যতই বাহুর সংখ্যা বাড়ুক না কেন, যতই আমার বাহুর সংখ্যা বৃদ্ধি পাক না কেন, আলটিমেটলি আমি এই বাহুর সংখ্যাগুলোকে যখন বর্ধিত করব, যখন আমার বহিস্থ কোণ উৎপন্ন হবে, সেটা হোক ত্রিভুজ, সেটা হোক চতুর্ভুজ, সেটা হোক পঞ্চভুজ, সেটা হোক অষ্টভুজ, সেটা হোক 100 বাহু বিশিষ্ট, আই ডোন্ট কেয়ার ইট, দিন শেষে তার বহিস্থ কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? 360। কত ডিগ্রি? এবার আপনাকে একটা প্র্যাকটিক্যাল ফিল দেখাই। আমরা সারা জীবন বাহুর সংখ্যা বের করার সময় বই বা সবকিছুতে এরকম একটা জিনিস দেখি, 360 ভাগ একটি বহিস্থ কোণ, 360 ভাগ একটি বহিস্থ কোণ। এটার এবার প্র্যাকটিক্যালি ব্যাখ্যা দিচ্ছি। একটি বহিস্থ কোণ, প্র্যাকটিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে, আজকের পর থেকে মনে রাখবেন, যাহাই বাহুর সংখ্যা তাহাই বহিস্থ কোণের সংখ্যা, বহিস্থ কোণের সংখ্যা। আবার যাহাই বহিস্থ কোণের সংখ্যা তাহাই অন্তস্থ কোণের সংখ্যা। আজকের পর থেকে আপনাকে এক্সট্রাঅর্ডিনারি একটা কোশ্চেন করতে পারে, আপনাকে বলবে বাহুর সংখ্যা বের করতে না বলে আপনাকে বলবে বহিস্থ কোণের সংখ্যা বের করো। তাহলে যতগুলো বহিস্থ কোণের সংখ্যা থাকবে ততগুলো বাহুর সংখ্যা থাকবে, যতগুলো বাহুর সংখ্যা থাকবে ততগুলো অন্তস্থ কোণের সংখ্যা থাকবে। অর্থাৎ অন্তস্থ কোণ, বহিস্থ কোণ প্লাস বাহুর সংখ্যা, এগুলো সব কি সেম। কারণ একটা ত্রিভুজের বাহু ছিল 3টা, তার ভেতরে অন্তস্থ কোণ 3টা, তার বাইরে বহিস্থ কোণ কয়টা? 3টা। একটা চতুর্ভুজ, তার বাহুর সংখ্যা 4টা, তার ভেতরে কোণ ছিল 4টা, তার বাইরে কোণ কয়টা? ফেল। ক্লিয়ার? এই জায়গা থেকে এবার আপনি যখন বাহুর সংখ্যা বের করতে যাচ্ছেন, এই বাহুর সংখ্যাটাকে মনে মনে ফিল করেন যে এটা বহিস্থ কোণের সংখ্যা বের করতে যাচ্ছেন। আপনি কার সংখ্যা বের করতে যাচ্ছেন? খুব মনোযোগ দেন, লেখেন না, লেখেন না, কথা শোনেন আগে। আমি বললাম এটা আপনি বহিস্থ কোণের সংখ্যা লিখতে যাচ্ছেন। কার সংখ্যা? বহিস্থ কোণের সংখ্যা। কার সংখ্যা? এবার এই বহিস্থ কোণের সংখ্যা যদি আমি বের করতে চাই, তাহলে মোট বহিস্থ কোণের সমষ্টি, মোট বহিস্থ কোণের সমষ্টিকে যদি আমি একটি বহিস্থ কোণ দ্বারা ভাগ করি, সংখ্যাটা পাবো না? সংখ্যাটা পাবো না? সংখ্যাটা পাবো না? কারণ যাহাই বহিস্থ কোণের সংখ্যা তাহাই বাহু সংখ্যা, যাহাই বহিস্থ কোণের সংখ্যা তাহাই। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার যে কেন আমরা 360 উপরে দিছি? কারণ 360 হচ্ছে আমার মোট বহিস্থ কোণের সংখ্যা, মানে মোট বহিস্থ কোণের সমষ্টি, বহিস্থ কোণের সমষ্টি। এটাকে আমরা বলবো বহিস্থ কোণের সমষ্টি, বহিস্থ কোণের সমষ্টি। আর এই মোট বহিস্থ কোণের সমষ্টিকে একটা বহিস্থ কোণ দ্বারা ভাগ করলে তার বহিস্থ কোণের সংখ্যা পেয়ে যাওয়া যায়। আর যাহাই বহিস্থ কোণের সংখ্যা তাহাই বাহুর সংখ্যা। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই। উদাহরণটা হতে পারে, মনে করেন আমি একটা বহুভুজ আঁকলাম, একটা বহুভুজ আঁকলাম, ধরেন একটা পঞ্চভুজ, একটা পঞ্চভুজ। একটা পঞ্চভুজের আমরা বহিস্থ কোণ বের করতে যাচ্ছি। কি বের করতে যাচ্ছি? বহিস্থ কোণ। তাহলে 3 গুণন 180 ভাগ কত? 5 ভাগ 5। 5 দ্বারা যদি আমরা কাটাকাটি ফাটাফাটি করি, 5 1 5, 3 5 15। তাহলে এবার এটা গুণ করে দেন তো কত আসে? 108 ডিগ্রি নাকি? তাহলে 108 ডিগ্রি আপনি পাইলেন, ফিল করেন, 108 ডিগ্রি আপনি পাইলেন, এটা অন্তস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ কত বলেন? 180 মাইনাস 108 সমান 72 ডিগ্রি। কত ডিগ্রি? এবার এই 72 দ্বারা যদি আপনি 360 কে যদি 72 দ্বারা ভাগ করেন, একটা অষ্টভুজ ছিল। এটা কি ছিল? অষ্টভুজ। এক কথায় আপনি একটা জিনিস আজকের পর থেকে মনে রাখবেন, যে আপনার ভুজটা যত বাহু বিশিষ্ট হবে, যত বাহু বিশিষ্ট হবে, যত বাহু বিশিষ্ট হবে, এই বাহুটাই হচ্ছে আমার অন্তস্থ কোণের সংখ্যা, বহিস্থ কোণের সংখ্যা। হঠাৎ করে আপনাকে আচমকা জিজ্ঞেস করলো একটি বহিস্থ কোণের মান 12 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? 30টি। 30টি। কেমনে? 360 ডিগ্রি হচ্ছে টোটাল বহিস্থ কোণের সমষ্টি, আর এটাকে যখন আমি একটি বহিস্থ কোণ দ্বারা ভাগ করতেছি, তখন আমি টোটাল তার বাহুর সংখ্যাটা পেয়ে যাচ্ছি। মাথা ঢুকছে? এবার একটা প্রশ্ন লেখেন সবাই, লেখেন একটি বহুভুজের
সবাই সবাই একটু প্রশ্ন লেখেন, অনলাইনে যারা আছে একটু প্রশ্ন লেখেন কলিজার ভাই বোন। একটি বহুভুজের একটি অন্তস্থ কোণ আটষট্টি ডিগ্রি হলে 168 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? এর বাহুর সংখ্যা কত? বলেন 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 বলেন। মাশাআল্লাহ, অনেকে বের করে ফেলছেন। কতটি? 30টি আসবে। কেন? কারণ আমরা সবাই জানি যে বাহুর সংখ্যা বের করতে গেলে টোটাল কোণের সমষ্টি বহিস্থ কোণের সমষ্টিকে একটা বহিস্থ কোণ দ্বারা ভাগ করতে হয়, কিন্তু আমার মান দেওয়া আছে একটা অন্তস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ বের করবো আমি কত কত ডিগ্রি থেকে মাইনাস করে? 180 মাইনাস 168 সমান কত ডিগ্রি? 12 ডিগ্রি। সমান কত ডিগ্রি? 12 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা ইকুয়াল 360 ভাগ একটি বহিস্থ কোণ। একটি বহিস্থ কোণ। তাহলে এবার 360 কে একটি বহিস্থ কোণ কত পাইছি? 12। 3 12 36, 30টি। কয়টি? 30টি। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আরো কিছু ম্যাথ আছে, ম্যাথ গুলো করলে এমনি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা প্র্যাকটিক্যালি ম্যাথ দেখবো যে আসলে বিসিএস এ ম্যাথ গুলো কিভাবে আসছে। এতক্ষণ তো আমি শিখাইলাম, কিন্তু এবার আমরা ম্যাথ সলিউশন করলে আমাদের কলিজায় ঢুকে যাবে। আচ্ছা, যারা এখনো একটু টুকটাক মাথার মধ্যে কনফিউশন থাকতেছে, টেনশন নিয়েন না, আমাকে একটু সময় দেন। আমি একটু কোশ্চেন গুলো সলভ করলে আপনাদের মাথায় এমনি কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এবার আসি, একটু মনোযোগ দিই। দেখেন, দেখেন প্রশ্নগুলো দেখেন, কততম বিসিএস আসছে? 34তম বিসিএস আসছে। খুব মনোযোগ দিতে হবে। আমাকে বলা হচ্ছে একটি পঞ্চভুজের সমষ্টি ডিগ্রিতে না দিয়ে সমকোণে দিছে। 90 দিয়ে শুধু টোটাল ডিগ্রির মানকে 90 দিয়ে ভাগ করলে আমার সমকোণটা বের হয়ে যাবে, সমকোণের সংখ্যাটা বের হয়ে যাবে। আমাকে বললো একটি পঞ্চভুজের সমষ্টি, তাহলে একটা পঞ্চভুজের সমষ্টি মানে অন্তস্থ কোণের সমষ্টি বের করতে বলছে। তাহলে কত হবে বলেন? 3 গুণন 180 সমান কত? এই 540 ডিগ্রি যদি অপশনে দেওয়া থাকতো ওকে ডান, কিন্তু 540 ডিগ্রিটাকে তারা কিসে দিছে? সমকোণে দিছে। বলেন তো এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 দ্বারা শুধু ভাগ করবেন, 0 0 কাটা, 6 লং 54। তাহলে কয় সমকোণ? 6 সমকোণ। কত সমকোণ? 6 সমকোণ। আবার বলতেছি, আমাকে পঞ্চভুজ বলছে, তাহলে পঞ্চভুজের ভেতরে ত্রিভুজ আছে কয়টা? 3টা, কারণ তার বাহু 5টা, 2টা বাদ দেন, 3। তাহলে 3 গুণন 180, এটা হচ্ছে আমার অন্তস্থ কোণের সমষ্টি। এই অন্তস্থ কোণের সমষ্টিটা আমি বের করছি, কিন্তু তারা উত্তরটা অন্তস্থ কোণের সমষ্টি আকারে না দিয়ে কি আকারে দিছে? সমকোণ আকারে দিছে। এই জন্য এক সমকোণ দ্বারা যদি আপনি ভাগ করেন তাহলে সমকোণ সংখ্যাটা পেয়ে যাবেন। সমকোণ কেন? একটু আগে একটা বহিস্থ কোণ দ্বারা ভাগ করে আপনি বহিস্থ কোণের সংখ্যা পাইছেন, আর তাই হয়েছে বাহুর সংখ্যা। তাই হয়েছিল কি? বাহুর সংখ্যা। তাহলে এখানে কি সমকোণ সংখ্যাটা আপনি বুঝলেন না? একটা সমকোণ সমান কত ডিগ্রি?
90 ডিগ্রি। একটা সমকোণ দ্বারা ভাগ করলে আপনার টোটাল সমকোণ এই 540 ডিগ্রির মধ্যে টোটাল কয়টা সমকোণ আছে, এটাই হচ্ছে আমার উত্তর। টোটাল কয়টা আছে? 6টা আছে। টোটাল কয়টা আছে? 6টা আছে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার পরের ম্যাথে চলে যাই। একটু সাইলেন্ট করবো আমরা সবাই, ফোন টোন যদি খোলা থাকে। দেখেন পরের কোশ্চেনটা আমাকে কি বলছে, এমেজিং একটা কোশ্চেন, বাহুর সংখ্যা বের করতে বলছে। কি বের করতে বলছে? বাহুর সংখ্যা। কোশ্চেনটা কততম বিসিএস আসছে বলেন? 44তম। বললাম না যে বাহুর সংখ্যা, এই বহিস্থকোণ খুবই গুরুত্বপূর্ণ। এটা আপডেট যে কোশ্চেন গুলো, আপডেট যে পরীক্ষাগুলো, এগুলোতে প্রচন্ড লেভেলের ধরতেছে। তো আমাকে বলছে বাহুর সংখ্যা। তো আমি বাহুর সংখ্যা বের করতে গেলে আমার টোটাল বহিস্থকোণের সমষ্টি কত ডিগ্রি, ভাগ কত একটা বহিস্থকোণ, কিন্তু আমার অন্তস্থ কোণের মান দেওয়া আছে। বলছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ মানে তার ভেতরের কোণকে মেনশন করছে। কোন কোণকে? ভেতরের কোণকে মেনশন করছে। তাহলে ভেতরের কোণগুলো হচ্ছে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ 168 ডিগ্রি হইলে তাহলে তার বহিস্থ কোণ কত ডিগ্রি? -168 ডিগ্রি ইকুয়াল কত ডিগ্রি? 12 ডিগ্রি। তাহলে ভাগ কত ভাইয়া? 12। 3 12 36, 30টি আছে 30 অপশনে ক। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? ক্লিয়ার 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 ওকে, সবাই পারছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে গেলাম। দেখেন এবার এই কোশ্চেনটা এবার মুখে মুখে বলতে পারবেন কিনা বলেন। বহিস্থকোণ বের করতে বলছে, কি কোণ? তাহলে আমাকে তো আগে অন্তস্থ কোণের সমষ্টি বের করতে হবে। অন্তস্থ কোণের সমষ্টি কত বলেন? 3 × 180 ভাগ 5 দিলে একটা অন্তস্থ কোণ বের হয়ে গেল। আর 180 থেকে মাইনাস করলেই একটা বহিস্থকোণ বের হয়ে যাবে। কারণ 5 দ্বারা ভাগ মানে আমি কয়টা অন্তস্থ কোণ বের করবো? একটা। তাহলে 5 দ্বারা কাটাকাটি করেন, 3 5 15, তাহলে 18, 15 থেকে 18 বাদ দিলে কত? 30, 5 6 30 36, তাহলে 3 6 18 108 ডিগ্রি। 100 এই 108 ডিগ্রি কার মান? একটা অন্তস্থ কোণের মান। তাহলে একটা অন্তস্থ কোণ ধরেন 108 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে তার বহিস্থ কোণ। তাহলে এই ডিগ্রির মানটা আমরা কিভাবে বের করবো? এক সরল কোণ সমান 180 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি? 108 ডিগ্রি সমান কত ডিগ্রি? 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি কি আছে? কথা বুঝছেন কিনা? কারণ আমাকে বহিস্থ কোণ বের করতে বলছে, মানে মাস্ট বি আমার একটা অন্তস্থ কোণ জানা লাগবে, তাছাড়া আমি বের করতে পারবো না। হ্যাঁ, কারণ অন্তস্থ কোণ না জানলে আমি কেমনে বের করবো? অন্তস্থ কোণ একটা জানা থাকলে আমি জানি অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ এক সরল কোণ। 180 থেকে যদি আমি অন্তস্থ কোণ মাইনাস করি বহিস্থ কোণ বের হয়ে যাবে। আবার প্রশ্ন যদি উল্টা করে, যদি আপনাকে বলে একটি বহিস্থ কোণের মান এত হইলে অন্তস্থ কোণ কত, তাও আপনি পারতেছেন। 180 থেকে যদি আপনি বহিস্থ কোণ মাইনাস করেন তাহলে কার মান বের হবে? অন্তস্থ কোণ বের হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? কারণ এখানে কোশ্চেনটা আমাকে তো উল্টাও করতে পারতো। দেখেন পরের কোশ্চেনটা, একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? দেখেন অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে, বাহুর সংখ্যা বের করতে বলছে। তা বাহুর সংখ্যা বের করতে গেলে আমার কার মান আগে জানতে হয়? একটা বহিস্থ কোণ জানতে হয়। তাহলে একটা বহিস্থ কোণ কিভাবে বের করব? 180 মাইনাস 135 সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। গুড। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাইলে আমার বাহুর সংখ্যা সমান কি বের হবে? 360 ভাগ 45 কাটলে কত হয়? 8টি। কয়টি? 8টি। উত্তর হবে 8। বুঝছি? মাথায় ঢুকতেছে? কঠিন ছিল? আমরা কোন সূত্র ব্যবহার করতেছি না, আমার ব্রেন কাজ করতেছে, সবলি ব্রেন কাজ করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, অন্তস্থ কোণ জানতে হবে। ক্লিয়ার? পরের কোশ্চেন স্টাইল একই। আমাকে বলা হচ্ছে একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ। তাহলে 3 × 180 ভাগ, তাহলে এখানে পাচ্ছি আমরা, সরি 3 5 15 36 108 ডিগ্রি। 108 ডিগ্রি আছে। একটি পঞ্চভুজের একটি বহিস্থ কোণের মান একটু আগে বের করলাম, কত ডিগ্রি? একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 140 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণ কত ডিগ্রি হবে বলেন? 40 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা কত হবে? 360 ভাগ 0 0 কাটা 9টি। কঠিন এখন কি কঠিন লাগতেছে? আর কঠিন লাগতেছে বলেন? যে কোনো কোশ্চেনই করতেছে আমার ব্রেন কাজ করতেছে, ব্রেইনকে কাজে লাগাইতে হবে। পরের কোশ্চেন দেখেন কি বলছে।
একটি ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত? তার মানে একটা বহিস্থ কোণের মান বের করতে বলছে, অন্তস্থ কোণ বের করতে হবে। তাহলে একটা অন্তস্থ কোণ আমাকে ষড়ভুজ বলছে 4 গুণন 180 ভাগ কত 6, 3 6 18 0, 3 4 12 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি আমার একটা অন্তস্থ কোণ হয় 120, তাহলে বাইরেরটা কত বলেন? 60 ডিগ্রি। 180 থেকে 120 বাদ দিলে থাকে কত? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওই যে যার একটু টুকটাক সমস্যা ছিল এবার বুঝে গেছেন, যারা অনলাইনে করতেছেন। পারবো না এখন এটা দরকার নাই, এটা হচ্ছে আমরা বৃত্তে গিয়ে পাবো। তাহলে আমরা এবার আসি ত্রিভুজ। লেখেন, হেডিং দেন ত্রিভুজ। তাহলে বহুভুজার কারো সমস্যা হবে? ক্লিয়ার? লেখেন ত্রিভুজ। এর থেকে স্লো করাইলে তো 1 ক্লাস যাবে আমার 5 দিন। কারণ আমি তো আগে কনসেপ্টটা তো স্লো বুঝাইছি নাকি? এই কনসেপ্ট কি জোরে বুঝাইছি? ম্যাথ করার সময় একটু দৌড়াইছি খালি, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আরো স্লো পড়াবো। ওকে ঠিক আছে ভাইয়া। আচ্ছা একটু মনোযোগ দেই। ত্রিভুজ ভাইয়া, ত্রিভুজে আমি অত ডিপ বেসিকে যাব না, বিকজ আমাদের সাধারণ বেসিক গুলো সবাই জানা। তবে ডিপের কিছু বেসিক নিয়ে আমি আলোচনা করব, ভেতরের অভ্যন্তরীণ কিছু বেসিক নিয়ে আলোচনা করব, যে জায়গাগুলোতে আমাদের কোশ্চেন আসে আমরা পারি না। যেমন আমি যদি এখন একটা কোশ্চেন করি যে আপনারা বলেন তো একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণ দ্বয় সমান হলে ত্রিভুজটি কি? ত্রিভুজটি কি কেউ বলতে পারবেন? একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণ দ্বয় সমান হলে ত্রিভুজটির নাম কি? কি ত্রিভুজ? সমবাহু না সমদ্বিবাহু? ভেতরে অনেক প্যাচ আছে, তাই না? ওয়েট, ত্রিভুজের ভেতরে একটু ঢোকার চেষ্টা করি। হ্যাঁ, তবে আমরা একেবারে ভেতরে ঢুকবো না, একবারে ভেতরে ঢুকবো, মানে একবারে কাছের তথ্যগুলো নিয়ে আমরা অত বেশি আলোচনা করবো না। কারণ কাছের তথ্যগুলো নিয়ে আমরা জানি একটা ত্রিভুজের ভেতরে কয়টা বাহু থাকে? 3টা বাহু থাকে। ভেতরে কয়টা কোণ থাকে? 3টা কোণ থাকে। 3টা কোণের মান কত? 180 ডিগ্রি। এগুলো ঠোঁটের আগায় লাগানো সবার। সো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আলোচনা করার মনে হয় না কোনো প্রয়োজন আছে। বলেন ত্রিভুজ কাকে বলে? যাক, একজন সঠিক উত্তর দিছে। দেখেন, একটা ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, তাই না? কিন্তু এটা ডাহা মিথ্যা কথা। কেন? কারণ 3টা বাহু না, এই 3টা বাহুর আসলে স্পেসিফিক নাম আছে। যখন আপনি ভাইভাতে যাবেন, ভাইভাতে কি আপনাকে জিজ্ঞেস করবে যে বলেন তো আপনি যে একটা কোণ আঁকলেন, কোণের সময় আপনি কি ব্যবহার করছেন, আপনি চতুর্ভুজের সময় কি ব্যবহার করছেন, আপনি পঞ্চভুজের সময় কি ব্যবহার করছেন, আপনাকে স্পেসিফিক উত্তর দিতে হবে। আপনি ত্রিভুজ যখন আঁকলেন তখন আপনি যে একটা অংশ নিলেন, এই অংশগুলোর নাম হচ্ছে রেখাংশ। কারণ আমরা যখন একটা রেখা আঁকতাম, এই রেখার নির্দিষ্ট অংশ নিতাম। তো এরকম 3টা অংশ নেওয়ার মাধ্যমে একটা সীমাবদ্ধ ক্ষেত্র পাইছি, আর এই ক্ষেত্রটাকে আমরা ত্রিভুজ বলতেছি, নট বাহু। নট বাহু, বাহুর যে অরিজিনাল নাম, এই অরিজিনাল নামটা হচ্ছে রেখাংশ। তার মানে জেনুইন সংজ্ঞা হচ্ছে 3টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, 4টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ক্লিয়ার? তাইলে ভুল সংজ্ঞা পড়া যাবে না। আসেন এবার আমরা একটু ত্রিভুজের ভেতরের তথ্যগুলো জানার আগে আমরা ত্রিভুজের প্রকারভেদে ডিরেক্ট চলে গেলাম। তার আগে আমি একটু কোণী ত্রিভুজগুলো শেষ করি। কি ত্রিভুজ? কোণী ত্রিভুজ। আচ্ছা, মনে করেন এটা যদি ভূমি হয়, এটার উপর যদি লম্বিক ভাবে কোনো কিছু থাকে, আর এটা যদি একটা ত্রিভুজ উৎপন্ন করে, তখন সেটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে যায়। কিন্তু সমকোণী ত্রিভুজ থেকে 3টা কোশ্চেন করে। কয়টা কোশ্চেন? 3টা কোশ্চেন। আপনাকে বলবে সমকোণের যে বিপরীত বাহু, সমকোণের যে বিপরীত বাহু, এই বিপরীত বাহু সংলগ্ন কোণগুলো কি কোণ? সূক্ষ্মকোণ। কারণ দেখেন, এখানে যে কোণ, এখানে যে কোণ, এই দুইটা কোণ মিলা হয় 90, আর 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণই কি কোণ? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণগুলোই কি কোণ? সূক্ষ্মকোণ। আবার আপনাকে একটা কোশ্চেন করবে যে যে কোনো ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণগুলো কি কোণ? সব সময় সূক্ষ্মকোণ। যেমন দেখো, মনে করো ভাইয়া
তুমি এখানে দুইটা বাহু আঁক, এই যে বৃহত্তম একটা বাহু আঁকলা, কি কোণ তৈরি হয়েছে দেখো তো। এক কথায় ত্রিভুজ আঁকছি মানে সেখানে বৃহত্তর বাহু আছে মানে তার সাথে সম্পৃক্ত দুইটা কোণই কি কোণ? সূক্ষ্মকোণ। কি কোণ? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এবার আমাকে এই সেম কোশ্চেনটাই আবার বলবে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আমাকে বলবে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণ কয়টা? একটা। তো এটা একটা স্থূলকোণ, কিন্তু আমরা যদি এটাকে এক জায়গায় যুক্ত করে দেই, যুক্ত করলে এটা একটা স্থূলকোণ হইলো, কিন্তু স্থূলকোণের যে বিপরীত বাহু এটার কোণগুলো কি কোণ? আবার এক কথায় যেখানে একটা সমকোণ থাকবে তার বিপরীতে দুটো সূক্ষ্মকোণ থাকবে, আর যেখানে দুটো সূক্ষ্মকোণ থাকবে তার বিপরীতে একটা সমকোণও থাকতে পারে, একটা স্থূলকোণও থাকতে পারে। যেমন প্রশ্ন এভাবে করতে পারে, বলবে যে একটি ত্রিভুজের প্রশ্ন তো পেছাইতে পারে না, বলবে একটি ত্রিভুজের দুটি কোণ সূক্ষ্মকোণ হলে অপর কোণটি কোন কোন কোণ হতে পারে? কোন কোন কোণ হতে পারে? দেখেন, সূক্ষ্মকোণ সমকোণ হতে পারে, সূক্ষ্মকোণ স্থূলকোণ হতে পারে। তার মানে অপশনে সমকোণ থাকলে সেটাও রাইট, স্থূলকোণ থাকলে সেটাও রাইট। আবার যদি সূক্ষ্মকোণও থাকে সেটাও রাইট, কারণ সূক্ষ্মকোণের সব কোণই সূক্ষ্মকোণ, সব কোণই। এবার ঘ নাম্বার অপশনে দিবে সবগুলো, মানে ক নাম্বারে দিছে সমকোণ, খ নাম্বারে দিছে স্থূলকোণ, ঘ নাম্বারে বলতেছে সূক্ষ্মকোণ, আবার ঘ নাম্বারে গিয়ে বলতেছে সবগুলো। তাহলে উত্তর কোনটা রাইট? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কারণ কোশ্চেন যে কখন পেছায় আর কখন ঘুরায় এটা একমাত্র কর্তৃপক্ষ জানে, কারণ কর্তৃপক্ষ ডে বাই ডে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করবে, কোশ্চেনকে অনেক কঠিন করবে, কঠিন থেকে কঠিনতর করবে। এই জন্য আমাকে ওই রকম বেসিক নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। ক্লিয়ার? ওকে। পরিচার ভাই বোন যারা অনলাইনে আছে একটু মনোযোগ দেই। দেখেন, এবার আমাকে কোশ্চেন করতেছে একটা সূক্ষ্মকোণ। তা সূক্ষ্মকোণের ক্ষেত্রে দেখেন সবগুলো কোণ কি কোণ? এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও, তিনটাই সূক্ষ্মকোণ। তার মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটা কোণই কি কোণ? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ কয়টা? সমকোণী ত্রিভুজের সমকোণ কয়টা? কোণী ত্রিভুজ সংক্রান্ত কোশ্চেন যদি সর্বোচ্চ আসে এতটুকুই আসবে। এবার আপনাকে আরেকটা কোশ্চেন করবে, আপনাকে বলবে যে আমি যদি দেখেন যে কোশ্চেনটা অলরেডি নিবন্ধনে একবার আসছে, সমকোণের বিপরীত বাহুকে বর্ধিত করি। কি করি? বর্ধিত করি। বিপরীত বাহুকে বর্ধিত করলাম, বর্ধিত করলে দেখেন তো বহিস্থ কোণ কয়টা উৎপন্ন হইলো। এবার আপনাকে বলবে এই বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি কি? দুই সমকোণের সমান, দুই সমকোণ থেকে বৃহত্তর, দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর, না দুই সমকোণ থেকে দুই গুণ? কি উত্তর হবে? ধরতে পারলেন না কোশ্চেনের উত্তর। আমি আপনাকে বললাম দেখেন এই বাহিরের কোণটা নিতান্তই একটা স্থূলকোণ, আবার এটাও একটা স্থূলকোণ। স্থূলকোণ মানে সমকোণ থেকে বড়, তার মানে এটাও এক সমকোণ থেকে বড়, এটাও এক সমকোণ থেকে বড়। তাইলে আমি যদি একটা অতিভুজকে বর্ধিত করি তাইলে বাইরে যে দুইটা কোণ পাই, এই দুইটা কোণের মান সব সময় দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর, নট সমান নট ছোট। এটাও কোশ্চেন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কারণ কোশ্চেন আমাকে বুঝতে হবে চিত্রের মাধ্যমে, কারণ আমি যদি জিনিসগুলোকে একবার ভালোভাবে ক্যাপচার করতে পারি তাহলে এখান থেকে যেভাবেই কোশ্চেন করুক আমি পারবো। ক্লিয়ার? ওকে। আরেকজন লেখছে আপনি চুলগুলো কেটে ফেললেন কেন? কেন আমার কি চুলের তুমি প্রেমে পড়ছিলা? চুলের প্রেমে পড়লে আমি সুন্দর করে চুলগুলো ছুটি বেঁধে রাখতাম, আর তোমাকে আমি বলতাম যে আমার চুল একটু বুলাই দেওয়ার জন্য আসো, তাই না? আসে আরো কই সামিসা কই তোমাকে কাউরে কই নাই, আমি যে অনলাইনের কইছি। নাম হচ্ছে আনুষা জান্নাত, আমাকে জান্নাতে রেখে দিতেন। জাগে প্যারা নাই, চিল, আমরা একটু কাজে আসি। দেখেন, তাইলে আমরা বুঝতে পারলাম কোণী ত্রিভুজের মধ্যে এই প্যাটার্নের কোশ্চেন গুলো আমাকে ধরতে। এবার দেখেন আপনাকে আরেক জায়গায় মেনকে চিপে ফেলাবে। মেনকে চিপাটা হচ্ছে আপনাকে কোন জায়গায় মেনকে চিপে ফেলাবে দেখেন, আপনাকে বলবে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজ থেকে তিন ধরনের কোশ্চেন করবে। কয় ধরনের? তিন ধরনের কোশ্চেন করবে। আপনাকে একটা কোশ্চেন করবে, আগে তিনটার বৈশিষ্ট্য বলি, নইলে আপনারা পারবেন না জানি। বৈশিষ্ট্যগুলো বলি। সমবাহু, তাই না? সম মানে সমান, বাহু মানে কি?
তাইলে আমরা এটাকে বলতে পারি সমান বাহু। তাইলে সমবাহুর ক্ষেত্রে একটা ত্রিভুজের যে তিনটা বাহু থাকবে তিনটাই সমান। এটা 10 মিটার হলে এটাও 10 মিটার, এটাও 10 মিটার। এবং মজার ব্যাপার হচ্ছে তিনটা কোণই কি কোণ? সমান। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও। এবার আসেন, যখন আমি বলতেছি সমদ্বিবাহু, খুব মনোযোগ দেন, আমি হালকা একটু বেসিক দিব শুধু। এই হালকা একটু বেসিক দিয়ে অনেক ক্রিটিক্যাল কোশ্চেনের উত্তর আপনারা দিতে পারবেন, যেগুলো আপনারা কনফিউশন তৈরি করতেন পরীক্ষার হলে। ক হবে না খ, খ হবে না গ, হোয়াট আ কনফিউশন। এবং এই কনফিউশনে ভুগতে ভুগতে মাঝে মধ্যে তো অনেকের বমি বমি ভাব হইতো, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু কি হবে ভাইয়া? সমান হবে। তো মনে করেন এই যে দুইটা বাহু সমান দিলাম, দুইটা বাহু কি দিলাম? সমান দিলাম। এবার এই সমদ্বিবাহুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এর সমান বাহুর সাথে যে কোণ দুইটা থাকে, এই কোণ দুইটা সমান। এবং সমান বাহুর সাথে কোণ দুইটা থাকে ভূমির সাথে। কার সাথে? ভূমির সাথে। এই জন্য এখানে একটা বৈশিষ্ট্য লিখে নেবেন সমবাহুর এখানে, যে ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, কোণদ্বয় সমান। এই কথাটা যদি লিখে না নেন, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আপনি কনফিউশন তৈরি করবেন। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কি তৈরি হবে? কনফিউশন তৈরি হবে। একটু পরে প্রশ্ন করতেছি, দেখেন না, কনফিউশন তৈরি হবে। আরেকজন দেখো কি সব শুরু করছে এরা অনলাইনে কমেন্ট। কমেন্ট দেখলে বাংলা সিনেমার হিরো মনে হইতেছে আমারে। হ্যাঁ, বাপ্পারাস বিধি তুমি বলে দাও। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখান থেকে এবার এই দুইটার কনফিউশন আগে দূর করি। ফার্স্ট কোশ্চেন আমাকে করবে, খুব মনোযোগ দিতে হবে। ফার্স্ট কোশ্চেন আমাকে বলবে যে একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, কয়টি বাহুকে? একটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণদ্বয় সমান হলে ত্রিভুজটি কি? সমদ্বিবাহু না সমবাহু? বললাম একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, কয়টি বাহুকে? একটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণদ্বয় সমান হলে ত্রিভুজটি কি? সমদ্বিবাহু। সমকোণ? সমকোণ কোত্থেকে এলো? বর্ধিত করলে তো বহিস্থ দুটো কোণ হয়, আর বহিস্থ কোণ দুটো সমান হয় কোন ত্রিভুজের ক্ষেত্রে? সমবাহু না সমদ্বিবাহু? সাইলেন্ট, খুব মনোযোগ দিবেন। আমি জানি যে এখানে একটা কনফিউশন তৈরি হবে। দেখেন, এই সমদ্বিবাহুর শুধুমাত্র ভূমিটাকে যখন আপনি বর্ধিত করবেন, কারণ এর ভূমি সংলগ্ন কোণগুলো সমান হওয়ার কারণে এই ক্ষেত্রে তার বহিস্থ কোণগুলো কি হয়? সমান হয়। কিন্তু আপনি যদি এই বাহুটাকে বর্ধিত করেন তাহলে কিন্তু সমান হবে না। সমান হবে না, কারণ এই উপরের কোণটা কিন্তু এই কোণের সমান না, এটা কিন্তু ভিন্ন কোণ। সমদ্বিবাহু ত্রিভুজে শুধুমাত্র দুইটা কোণ সমান হয়, তাও আবার ভূমি সংলগ্ন। এই জন্য শুধুমাত্র ভূমিটাকে বর্ধিত করলে তাদের বাহিরে যে বহিস্থ কোণ দুটো সমান হয়, এরা সমান হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন সমবাহুর যে বাহুকেই বর্ধিত করেন না কেন, সব ক্ষেত্রে বহিস্থ কোণ সমান, সব ক্ষেত্রেই বহিস্থ কোণ। তাহলে কোশ্চেন আমাকে করছে একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণদ্বয় সমান হলে ত্রিভুজটি কি? সমবাহু না সমদ্বিবাহু? মনে রাখবেন প্রশ্নের পার্থক্যটা কোথায়। পার্থক্যটা এবার বলে দিচ্ছি, আর জীবনে ভুল হবে না, কনফিউশন তৈরি করবেন না। প্রশ্নে যদি আমাকে বলে একটি ত্রিভুজের শুধুমাত্র একটি বাহুকে, শুধুমাত্র মানে একটা ত্রিভুজের শুধুমাত্র একটা বাহু আছে যাকে বর্ধিত করলেই আমি কি পাবো? বহিস্থ কোণদ্বয় সমান পাবো, তখন হবে সমদ্বিবাহু। কারণ সমদ্বিবাহুর মধ্যে তিনটা বাহুর মধ্যে শুধুমাত্র কয়টা বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ সমান হয়? একটা বাহুকে। আর ওই একটা বাহু আবার মেনশনও করে দিতে পারে, আপনাকে বলতে পারে কোন ত্রিভুজের শুধুমাত্র ভূমিকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণ সমান হয়।
সমদ্বিবাহু। কিন্তু আমাকে প্রশ্ন যদি এভাবে এখন করে যে একটি ত্রিভুজের একটি বাহুকে, শুধুমাত্র কথা উল্লেখ করে নাই, কি কথা উল্লেখ করে নাই, শুধুমাত্র কথা উল্লেখ করে নাই, আমাকে প্রশ্ন করতেছে একটি ত্রিভুজের একটি বাহুকে, একটা ত্রিভুজের একটি বাহু মানে আমি যে কোনো একটা বাহু নিতে পারি, যে কোনো কথা উল্লেখ করে নাই, বলছে একটি বাহু, কিন্তু একটি বাহু বললেও আমি কি করতে পারতেছি, যে কোনো একটা বাহু নিতে পারতেছি। আর যে কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ সমান হয় কার ক্ষেত্রে? কনফিউশন ক্লিয়ার? আবার কোশ্চেন করবে, একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ দ্বয় সমান হয় কোন ত্রিভুজের ক্ষেত্রে? তাহলে শুধুমাত্র একটি বললে সমদ্বিবাহু, শুধুমাত্র ভূমি বললে সমদ্বিবাহু, অন্যথায় সকল ক্ষেত্রে সমবাহু। কনসেপ্ট ক্লিয়ার? এবার আরেকটা কোশ্চেন করবে, কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ দ্বয় অসমান হয়? বহিস্থ কোণ দ্বয় অসমান হয়, বলেন বলেন। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। কারণ বিষমবাহু ত্রিভুজের কোন বাহুও সমান না, কোন কোণও সমান না, যার কারণে তাকে যখন আপনি দেখেন, তাকে যখন আপনি কোন বাহুকে বর্ধিত করতেছেন, তখন এখানে বহিস্থ কোণ এক ধরনের, এখানে বহিস্থ কোণ আরেক ধরনের উৎপন্ন করতেছে। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এই বহিস্থ কোণ যদি হয় মনে করেন 108 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, কথার কথা বলতেছি, অর্থাৎ অসমান তৈরি করে। তাইলে আপনাকে বলবে কোন ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণ দ্বয় অসমান হয়? বহিস্থ কোণ দ্বয় অসমান হয় বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, কারণ বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুও সমান না, কোনো কোণও সমান না। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? তিনটা ত্রিভুজের মূল কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এই তিনটা কোশ্চেন বারবার আসে, তিনটা কোশ্চেন বারবার আসে। ক্লিয়ার? ক্লিয়ার 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 শ্যাম্পু, আরেকজন লিখছে ক্লিয়ার শ্যাম্পু। ওকে ওকে, ক্লিয়ার শ্যাম্পু। লিঙ্ক পাইছি দেরিতে, বুঝতে অসুবিধা হচ্ছে। দেরিতে আসলে তো একটু অসুবিধা হবেই, দেরিতে আসলে গার্লফ্রেন্ড বন্ধ থাকে না, আরেকজনের রাত দেরি হয়ে যায়, আর আপনি এসেন দেরি করে এখন বুঝতে। তাও বুঝবেন, কারণ আমি ওই বান্দর গার্লফ্রেন্ডের থেকে ভালো বুঝাইতেছি, বা ওর মন মানসিকতা থেকে আমার মন মানসিকতা ভালো। আপনি একবার না বুঝলে 10 বার বুঝাবো, কোনো সমস্যা নেই, একটু অপেক্ষা করেন, শুধু একটু। আচ্ছা বুঝছি। এবার দেখেন আরো তিনটা জায়গা থেকে কোশ্চেন করবে ত্রিভুজের। এই তিনটা জায়গা হচ্ছে ভাইয়া, আমরা বারবার কনফিউশন তৈরি করি। আমি যদি বলি অন্তকেন্দ্র কি, আমি যদি বলি ভর কেন্দ্র কি, আমি যদি বলি পরিকেন্দ্র কি, চুলকায় কিল্লাই, কি জানি করছিলাম মুখস্থ, কি জানি করছিলাম মুখস্থ। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, পরীক্ষার হলে ভর কেন্দ্রের বানাই দেই পরিকেন্দ্র, পরিকেন্দ্রের বানাই দেই অন্তকেন্দ্র। হয় কিনা বলেন? এনেকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি অনবরত কোশ্চেন করব, উত্তর দিতে পারবেন এনি পারসন। কারণ কনফিউশন তৈরি হয়, কনফিউশন তৈরি হয়। মুক্তি দিব 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 মুক্তি দিয়ে লাভ কি? খাওয়ান তো না, একদিনও একটু খাওয়াইবেন, বাইরে থেকে খাওয়ার দাবার নিয়ে ইয়া কইবেন যে স্যার এনার্জি বাড়ান, এনার্জি বাড়ান, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ক্লাস লন, তাও শিক্ষান, একটু তাড়াতাড়ি জব পে দরকার, তা বাদ দিয়ে খালি আইন ক্লাস করতে। আরে কালকে থেকে হরলিক্স লই আইবেন, বুঝতে পারছেন? যেটা ছোট বাচ্চাদের খাওয়ানো হয় ওইটা খাওয়া, ভেতরে একটু শরীর বা এনার্জির দরকার আছে। যাক আমরা কাজের কথায় আসি। দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনাকে যদি কখনো ভর কেন্দ্র, পরিকেন্দ্র এবং পরিকেন্দ্র বের করতে বলে, অন্তকেন্দ্র বের করতে বলে, এগুলো আর জীবনও কোনদিন মুখস্থ করবেন না। আপনাকে আমি প্র্যাকটিক্যালি জিনিসটা শেখাচ্ছি। আপনাকে প্রশ্ন করবে, দেখেন কিভাবে আপনাকে প্রশ্ন করা হবে। আপনাকে প্রশ্ন এইভাবে করা হবে, বলবে একটি ত্রিভুজের মধ্যমাত্রয়, কি ত্রয়? মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে, এবং এই কোশ্চেনগুলো যে কতবার রিপিট হয় বলা বাহুল্য, মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? তাকে কি বলে? খুব মনোযোগ দিতে হবে কলিজার ভাই, কলিজার বোন। দেখেন আমি একটা ত্রিভুজ আঁকলাম, প্রশ্নটা লিখে নেন সবাই, লেখেন 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 লেখেন। আরেকজন বাগেরহাটে দাওয়াত দিছে মাইর খাওয়ার জন্য আমারে। বাগেরহাটের মানুষ যে ডেঞ্জারাস, বাঘ খাওয়াইবে আমারে, বাঘ দিয়ে বাঘ খাওয়াইবে না, বাঘ দিয়ে ধাওয়া দিবে, এটাই তো আমি চিন্তা করি। ওরে এটা অবশ্য খারাপ না, হরিণের মাংস আমার জীবনে খাইনি একদিনও, এই ছেলে যদি একটা খাওয়া যায়। আচ্ছা সাইলেন্ট, খুব মনোযোগ দিতে হবে ভাইয়া। এটা একটা মোবাইল, এটা কি
প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল, নট মুখস্থ। কি বললাম? প্র্যাকটিক্যাল। এটা মোবাইল, মোবাইলটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। কত মিটার? 10 মিটার। এবার বলেন তো এই মোবাইলের মধ্যবিন্দু কত মিটারে থাকবে? 5 মিটারে। কত মিটারে? 5 মিটারে আমি রাখলাম আঙ্গুল দুইটা। দেখছেন কি নিয়ন্ত্রণ করতেছে? ভর নিয়ন্ত্রণ করতেছে। কি নিয়ন্ত্রণ করতেছে? আজকের পর থেকে মনে রাখবেন, মধ্যমা মানে মধ্যবিন্দু, আর মধ্যবিন্দুতে কোনো কিছু রাখলে সে তার ভর নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? ভর নিয়ন্ত্রণ করে। যখন আমরা দাড়িপাল্লা দেখি, এই দাড়িপাল্লার ঠিক মাঝামাঝি অবস্থানে এরকম একটা ডান্টা থাকে, এই ডান্টাটা ঠিক মধ্যবিন্দুতে থাকে। কোন বিন্দুতে থাকে? মধ্যবিন্দু। অর্থাৎ মধ্যমা মানে মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু সব সময়, মধ্যমা সব সময় ভর নিয়ন্ত্রণ করে। দেখেন কত না চাইতেছি তাও পড়ে না। ভর নিয়ন্ত্রণ করতেছে। কি নিয়ন্ত্রণ করতেছে? ভর নিয়ন্ত্রণ করতেছে। এবার আসেন, এই ত্রিভুজের এই বাহুর মান 10 মিটার, তাহলে এর মধ্যমা কত মিটারে? 5 মিটারে। এটা 10 মিটার হলে এটাও 5 মিটার, এটা 12 মিটার হলে এটা 6 মিটারে গিয়ে এরা কি করতেছে? একটা বিন্দুতে গিয়ে যুক্ত হচ্ছে। এই যে বিন্দুটা আমি পাচ্ছি, এই বিন্দুটাকে আমি বলতেছি ভর কেন্দ্র, বিকজ এ ভর নিয়ন্ত্রণ করতেছে। এ কি নিয়ন্ত্রণ করতেছে? ভর নিয়ন্ত্রণ করতেছে, যার কারণে এর নাম হচ্ছে ভর কেন্দ্র। আর হারাবে, ফিল করবেন এভাবে, ও মধ্যমা মধ্যবিন্দু কি নিয়ন্ত্রণ করতেছে? ভর নিয়ন্ত্রণ করতেছে, ভর কেন্দ্র। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম কলেজের ভাই বোন যারা অনলাইনে করতেছে? আবার এক কথায় আমি যে জিনিসটার মধ্যবিন্দু নিব সেটাই মধ্যমা, সেটাই মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু দ্বারা কোন একটা সিস্টেমের ভর নিয়ন্ত্রণ করা হয়, এই জন্য তাকে আমরা বলি ভর কেন্দ্র। এই জন্য তাকে আমরা বলি ভর কেন্দ্র। ক্লিয়ার? ওকে, সামনে আগাতে পারি? এবার দেখেন আপনাকে কোশ্চেন করবে, ত্রিভুজের মধ্যমা ত্রয় না বলে বলবে কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক ত্রয়, ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করে। তার মানে দেখেন আন্দাজে পাট খেতে তীর মেরে দিল, পরিকেন্দ্র। পরিকেন্দ্র ওইবেই না, কইয়ে দিলাম। আচ্ছা একটু মনোযোগ দেই। দেখেন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, খুব মনোযোগ দিতে হবে। আমি কাকে সমদ্বিখণ্ডক করব? কোনকে সমদ্বিখণ্ডক করব? কোনকে সমদ্বিখণ্ডক করলাম, কোনকে সমদ্বিখণ্ডক করলাম, কোনকে সমদ্বিখণ্ডক করলাম। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, আমি কোনকে সমদ্বিখণ্ডক করেছি, কিন্তু ত্রিভুজের ভেতরের কোনকে সমদ্বিখণ্ডক করেছি। ত্রিভুজের ভেতরের কোণগুলোকে আমি কি কোণ বলবো? অন্তস্থ কোণ বলবো। তাইলে অন্তস্থ কোণকে যদি আমি সমদ্বিখণ্ডক করি, অন্তকেন্দ্র ছাড়া অন্য কিছু তো পাবো না। ফিল করবেন এভাবে যে আমি কোন কোণকে সমদ্বিখণ্ডক করতেছি? অন্তস্থ কোণকে সমদ্বিখণ্ডক করতেছি, বিকজ ভেতরের কোণগুলো অন্তস্থ কোণ। ভেতরের কোণগুলো কি কোণ? অন্তস্থ কোণ। আর অন্তস্থ কোণকে সমদ্বিখণ্ডক করে যে বিন্দু পাবো তার নাম অন্তকেন্দ্র। তার নাম অন্তকেন্দ্র। হারাইলো? তাইলে আমাকে কোণের সমদ্বিখণ্ডক যখনই বলতেছে, তখন আমি বলতেছি কোণ। কি কোণ? অন্তস্থ কোণ। কি কোণ? অন্তস্থ কোণ। আর অন্তস্থ কোণ দিয়ে আমি কি করতেছি? দ্বিখণ্ডক করতেছি। তাহলে দ্বিখণ্ডক করে যে বিন্দু পাচ্ছি সে অন্তকেন্দ্র মেনশন করতেছে। সে কি মেনশন করতেছে? অন্তকেন্দ্র মেনশন করতেছে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আর হারাবে। এবার বাকিটা কি? পরিকেন্দ্র, বাহুর উপর লম্ব। বাহুর উপর লম্ব। এবার প্রশ্ন করবে একটি ত্রিভুজের বাহুর উপর লম্ব, অর্থাৎ এটা একটা ত্রিভুজ, লম্ব বলতে এটার মধ্যবর্তী দূরত্ব কত ডাজেন্ট ম্যাটার। আপনি এটা মনে করেন 10 মিটার, আপনি 3 মিটার দূরত্বে গিয়ে একটা লম্ব আঁকতে পারেন। লম্ব মানে হচ্ছে এই পাশেও সমকোণ, এ পাশেও, এখানেও লম্ব আঁকতে হবে, এ পাশেও সমকোণ, এ পাশেও, এখানে লম্ব আঁকতে হবে, এ পাশেও সমকোণ, এ পাশেও। এই যে বিন্দুটা পাবেন এটা হচ্ছে পরিকেন্দ্র। এটা হচ্ছে কি কেন্দ্র? তাহলে এখন আমি আরেকটু কনফিউশন দূর করাই। মধ্যমা বললে মধ্যবিন্দু, মধ্যবিন্দু ভর নিয়ন্ত্রণ করে, এই জনের নাম ভর কেন্দ্র। এই জনের নাম ভর কেন্দ্র। কোণের সমদ্বিখণ্ডক বললে কোণগুলো অন্তস্থ কোণ। কোণগুলো কি কোণ? অন্তস্থ কোণ। আর কোণগুলো অন্তস্থ কোণ হওয়ার কারণে, কোণগুলো অন্তস্থ কোণ হওয়ার কারণে এই কোণগুলোকে আমরা কি কোণ বলবো? বিন্দুটাকে আমরা অন্তকেন্দ্র বলবো। বিন্দুটাকে আমরা কি বলবো? আর বাহুর ওপর লম্ব বিন্দু বললে কি বলবো? পরিকেন্দ্র বলবো। ক্লিয়ার? আর হারাবে? ব্রেইন কি একবারে ক্যাপচার করে নিছে? অথচ আমরা কনফিউশন তৈরি করতাম না। আমরা কনফিউশন বলতে আমরা তো মুখস্থ করতাম। আমরা কি করতাম? মিস্টার মুখস্থ বিদ্যাকে নিয়ে আসতাম আর বলতাম হাজির হাজির, তুমি হাজির হও, আর পরীক্ষার হলে আমাকে বাস দাও। কারণ
আচ্ছা মনে করেন আমি রাস্তা দিয়ে যাইতেছি, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এক সুন্দরী মেয়ের পছন্দ হইলো। এখন এই সুন্দরী মেয়ের চেহারা দেখলাম, নাম জানলাম সকিনা, বাসায় যা জিকির করা শুরু করলাম, আই লাভ ইউ সকিনা, 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 আই লাভ ইউ সকিনা। এখন এই সকিনা দেখতেছি 5 দিন পরে আরেকজনের হাত ধরে ঘুরে বেড়াইতেছে, কারণ আমি জিকির করছি কিন্তু সকিনার পিছনে পিছনে গিয়ে সকিনারে পটাই নেই। তা ম্যাথ বলতেছে তুমি জিকির করলা, তুমি শুধু মুখস্থ করলা, হ্যাঁ পরিকেন্দ্র 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 বাহুর উপর লম্ব, বাহুর উপর লম্ব, বাহুর উপর লম্ব। কারণ পরিকেন্দ্র বলতেছে বাহুর উপর লম্ব, তুমি আমার শুধু জিকির করলা, জপলা, কিন্তু আমি কি, আমি কেমন, আমাকে ফিল করলা না একবারও, তাহলে আমি তো তোমার আপন না। পরীক্ষার হলে গিয়ে সে বলতেছে আমাকে নিয়ে যদি তুমি অ্যানালাইসিস করতা, একটু ভাঙতা, ভেতরটা কেমন আমার এটা যদি তুমি জানার চেষ্টা করতা, আমার ভেতরের আবেগটা কেমন এটা যদি বোঝার চেষ্টা করতা, ঠিকই পরীক্ষার হলে ধরা দিতাম। আর ম্যাথ ঠিক আবেগ নিয়ে খেলে। কি নিয়ে খেলে? আবেগ নিয়ে খেলে। ওই যেমনে প্রেমে শেখা খায় মানুষ, ম্যাথও আমনে পরীক্ষার হলে শেখা দেয়। কয় তুমি মুখস্থ কইরা, সূত্র মুখস্থ কইরা ম্যাথ পারবা, এত সহজ। আমি সূত্র কে, আমি সূত্র কিভাবে আসছি, আমার উৎপত্তি কেমন, এটাও তোমার জানা ফরজ। এই জন্য আপনাকে প্র্যাকটিক্যাল ভিউ গুলো দেখতে হবে, প্র্যাকটিক্যাল ভিউ গুলো জানতে হবে। আচ্ছা, আমরা এবার যে দুইটা জিনিস নিয়ে শিখবো সেটা হচ্ছে সর্বসম আর সদৃশ কোণী। এই দুইটার মধ্যে পার্থক্যগুলো জেনেই আমরা প্রশ্নে চলে যাব। আমরা কোথায় চলে যাব? প্রশ্নে চলে যাব। তো আমরা যখন বলি সর্বসম, সর্ব মানে সবসময়, সম মানে সমান, নাকি? সব সময় সমান রূপ ধারণ করবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেলে, তখন তাকে আমরা কি বলবো? সর্বসম ত্রিভুজ। কিন্তু সাবধান, খুব মনোযোগ দিবেন, আমি শুধু সর্বসম আর সদৃশকোণী ত্রিভুজের মধ্যে একটা পার্থক্য বলবো, আর এই একটা পার্থক্য যদি মনে রাখতে পারেন, আপনার আজীবন আর কোনদিন সর্বসম ত্রিভুজের ভেতরের বৈশিষ্ট্য মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। আপনি বলবেন বাকি সবগুলো কার বৈশিষ্ট্য? সর্বসম বৈশিষ্ট্য। একটা বাদে। কয়টা বাদে? একটা বাদে। আমি আরেক পাশে লিখলাম সদৃশ কোণী ত্রিভুজ। খুব মনোযোগ দিবেন। তাইলে এক পাশে লিখলাম সর্বসম ত্রিভুজ, আরেক পাশে কি লিখলাম? সদৃশ কোণী ত্রিভুজ। আমার কলিজার ভাই, কলিজার বোন সকিনা গেছে বুইলা, যাই হোক একটু মনোযোগ দেন। আমরা বলতেছিলাম যে সর্বসম আর সদৃশ কোণীর মধ্যে পার্থক্য শুধুমাত্র কয়টা? একটা। সেটা হচ্ছে সদৃশ, একই দৃশ্য, একই দৃশ্য, কোণী একই রূপকোণ। তার মানে আমি যদি কোনো ভুজের মধ্যে দেখি যে একটা ভুজের 3টা কোণের মান ঠিক যতটুকু করেছিল, আরেকটা ত্রিভুজের ওই কোণগুলোর মান ততটুকু করে, দেখতে একই রকম, তখন তাকে শুধুমাত্র কি বলবো? সদৃশ বলবো। তাহলে সদৃশ কোণী ত্রিভুজের শুধুমাত্র একটা বৈশিষ্ট্য মনে রাখবো, সে বৈশিষ্ট্যটা হচ্ছে একটি ত্রিভুজের 3 কোণ অপর ত্রিভুজের 3 কোণের সমান। তাহলে আমরা এখানে সদৃশ কোণীতে বলতেছি, এটার একটা বৈশিষ্ট্য শুধু লিখবেন। কয়টা বৈশিষ্ট্য? একটা, যে একটি ত্রিভুজের 3টি কোণ অপর ত্রিভুজের 3 কোণের সমান। অন্যথায় বাদ বাকি যত বৈশিষ্ট্য সবকার সর্বসম। একটু লিখে নেন, শুধু এই কথাটা লিখে নেবেন, আর কিচ্ছু লেখার দরকার নেই। বাকি বৈশিষ্ট্য আমি প্রশ্ন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার? লেখা শেষ? এবার আমি বলি, আপনাকে প্রশ্ন করবে এভাবে, একটি ত্রিভুজের 2 বাহু অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের 2 বাহু অন্তর্ভুক্ত কোণ সমান, সর্বসম। একটি ত্রিভুজের 1 বাহু 2টি কোণ অপর ত্রিভুজের 1টি বাহু 2টি কোণ পরস্পর সমান, সর্বসম ত্রিভুজ। বুঝেন? আবার আপনাকে বলতেছে একটি ত্রিভুজের 1টি বাহু ও 2টি কোণ, 1টি বাহু ও 2টি কোণ অপর ত্রিভুজের 1টি বাহু ও 2টি কোণ পরস্পর সমান, তাও কার? এক কথায় সমান রূপী আর যত বৈশিষ্ট্য সব কোথায় চলে আসবে?
আলাদা করে আর বৈশিষ্ট্য লিখে মুখস্থ করার কোনো প্রয়োজন, শুধু পার্থক্য মনে রাখবেন। যদি আপনাকে কখনো বলে যে নিচের কোনটি সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য শুধু নয় একটা, সেটা হচ্ছে একটা ত্রিভুজের তিন কোণ অপর ত্রিভুজের তিন কোণের সমান। কারণ একটা ত্রিভুজের তিন কোণ অপর ত্রিভুজের তিন কোণের সমান হইলে সে কি হয়ে যায়? সদৃশকোণী ত্রিভুজ হয়। সে কি হয়ে যায়? সদৃশকোণী ত্রিভুজ হয়ে যায়। মাইন্ড সেট আপ। এবার কোশ্চেনের উত্তর দেন। দেখেন প্রথম কোশ্চেন আমাকে কি করছে। প্রথম কোশ্চেন, এটা তো প্রথম কোশ্চেন না। দেখেন এই কোশ্চেনটা আমাদের কততম বিসিএসে আসছে? 30তম বিসিএসে আসছে। এই প্রশ্নের উত্তর দেন। দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি কি নয়? যথেষ্ট বলতেছে একটির ভিন্ন বাহু অপরটির তিন বাহুর সমান, একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান। গুড। কি হবে? একটির দুই কোণ এক বাহু অপরটির দুই কোণ অনুরূপ কোণ সমান। কার বৈশিষ্ট্য? সর্বসমের বৈশিষ্ট্য। একটির দুই বাহু অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু অন্তর্ভুক্ত কোণ কার বৈশিষ্ট্য? মাথায় ঢুকছে? ক্লিয়ার? তাহলে আমরা শুধুমাত্র সদৃশকোণীতে মাথায় রাখবো যে যেটার তিন কোণ, একটার তিন কোণ অপরটার তিন কোণের সমান হইলেই সেটা কি? সদৃশকোণী। সেটা কি হবে? সদৃশকোণী। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। ও ভাইয়ারা, আন্নেরা যারা করতে আসুইন তারা একটু কমেন্ট করুন, কারণ পরে আবার আমার ব্লেম দিয়েন না যে যারা সামনে আছে তা করে ভালোবাসি, এগারো মুই ঘৃণা করি, আন্নে করে মুই খুব ভালোবাসি, কারণ আন্নেরা দূরে আছেন, দূরের মানুষের খুব ভালোবাসা যায়, কাছে এলে ভালোবাসা ফুরাইয়া যায়। বুঝছেন? কি কয়? তাহলে আমি কারো লিয়ে থাকবো? হ্যাঁ, না থাকো থাকো, ঠিক আছে। তো না থাকলে মানে আমারে অসহায় অবলা প্রাণীর মতো মনে হবে, যে একাই অটিস্টিকের মতো, কার সামনে কি কইতাছে আমি নিজেও জানি না। যাই হোক, থাক থাক, ভূত তারি, এরা মন বোঝে না, সবার মন রাখতে হবে। আচ্ছা, এবার মনোযোগ দেই। আচ্ছা, আমাকে বলতেছে সমবাহু ত্রিভুজের, আমি কিন্তু একটু আগে ওই রুমে নিয়ে গিয়ে আপনাদেরকে একটা জিনিস শিখাইছিলাম, মনে পড়ে? আপনাদেরকে বলছিলাম যে কখনো যদি আমাকে ক্ষেত্রফলের কথা বলে, কিসের কথা বলে? ক্ষেত্রফল। সবাই ছিলেন না, কিন্তু আমি ওখানে কিন্তু আপনাদের বলছিলাম যে আসলে ক্ষেত্রফলের পুরো দৃশ্যটাই চলে আসে ত্রিভুজ থেকে, চতুর্ভুজ থেকে। কোথেকে? চতুর্ভুজ থেকে, মানে চতুর্ভুজের স্ট্রাকচার থেকে এখানে চলে আসে। যেমন আমি বলি, চতুর্ভুজে যখন আমরা একটা বর্গ আঁকবো, কি আঁকবো? বর্গ আঁকবো, তখন বর্গের কিন্তু বাহুগুলো সমান হয়। এটা এ হইলে এটাও এ, আর এটা সমকোণ হলে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল মানে এ স্কয়ার। এ স্কয়ার। আবার দেখেন সমবাহু ত্রিভুজ মানে তার বাহুগুলো সমান। এই ক্ষেত্রেও এ স্কয়ার থাকবে, কিন্তু কন্ডিশনে চলে আসে আবার √3/4। √3/4 এটা কিভাবে আসে এটারও প্র্যাকটিক্যাল ব্যাখ্যা আছে, একটু চতুর্ভুজে গিয়ে এটার ব্যাখ্যাটা করবো আমি। ক্লিয়ার? তাইলে আমরা যদি, আমাদেরকে যদি বলা হয় একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক হবে? √3/4 ভাগ গুণন বাহু স্কয়ার। এ স্কয়ার বা বাহু স্কয়ার একই জিনিস। পরের কোশ্চেনটা দেখেন কি বলছে, পড়াইছি কিনা বলেন। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণগুলো কি কোণ? এতক্ষণ লাগলো বলতে? ও পড়তে সময় লাগছে। তাইলে সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। তাইলে সমকোণের বিপরীতে অতিভুজ সংলগ্ন কোণগুলো সবসময় কি কোণ হয়? সূক্ষ্মকোণ হয়। ভাইয়া যারা অনলাইনে আছেন একটু দ্রুত আগাচ্ছে, কিন্তু কেউ আর বললেন না ভাইয়া আপনি যে দ্রুত বলেন। দেখেন কি বলছে, তিনটি বাহু দ্বারা একটা ত্রিভুজ গঠন করা যাবে, কিন্তু সবসময় গঠন করা যাবে না। গঠন করার জন্য একটা শর্ত হচ্ছে যে আমি যদি দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর পাই, তখনই আমি কি বলবো? সেটা কি উৎপন্ন করবে? ত্রিভুজ গঠন করবে, অন্যথায় করবে না, অন্যথায় করবে না। যেমন আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে আদৌ ত্রিভুজ গঠন করবে কি না। যেমন দেখেন এখানে বৃহত্তর বাহুকে 7, 7কে রাখলাম, বাকি দুইটাকে এবার আমি যোগ করব। বলেন 4 আর 2 যোগ করলে কত? 6। দুইটার যোগফল দেখেন তৃতীয় বাহু বা বৃহত্তর বাহু অপেক্ষাও ছোট, তাহলে এটা দিয়ে জীবনে কোনো ত্রিভুজ উৎপন্ন করা সম্ভব না। তার মানে শর্ত উল্টে গেছে,
শর্ত উল্টে যে কেসে দেখে এটা আমাদের কি উৎপন্ন করবে না? ত্রিভুজ উৎপন্ন করবে না। অর্থাৎ 7 বড় হয়ে যাচ্ছে, একটা বাহু বড় হয়ে যাচ্ছে দুইটা বাহুর যোগফলের থেকে, কিন্তু শর্ত হচ্ছে দুইটা বাহুর যোগফল সবসময় বৃহত্তর বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। যেমন এটাই দেখেন 4 আর 5 যোগ করলে হয় কত? 9, যা কার থেকে বড়? 6 থেকে বড়। এই মিস্টার ত্রিভুজ গঠন করবে। এবার দেখেন 4 আর 2 কত? 6, যা কার থেকে বড়? 5 থেকে বড়। এও ত্রিভুজ গঠন করবে। এবার দেখেন 3 আর 4 কত? 7, এখানে আছে 6, 6 থেকে 7 বড়, তার মানে এরা 3 জন ত্রিভুজ গঠন করবে, কিন্তু মিস্টার ক বিকজ দুইটার যোগফল ছোট কার থেকে? বৃহত্তর বাহু থেকেও। কিন্তু বৃহত্তর বাহু থেকেও দুইটার যোগফল বৃহত্তর হইতে হবে। কি হইতে হবে? বৃহত্তর হইতে হবে। কথা কি বুঝছি? ক্লিয়ার? তাহলে উত্তর কোনটা হবে? বলছে গঠন করা যাবে না, এই জন্য ক। এই জন্য ক। তাহলে এখন যদি আমি একটা বাহু দেই, ধরে নেই আমি দিলাম 2, 4, 6, এটা দিয়ে কি ত্রিভুজ গঠন করা যাবে? জীবনও যাবে না। কারণ 4 আর 2 যোগ করলে কত? 6 ইকুয়াল 6, সমান হইলেও যাবে না। সমান হইলেও যাবে না। ত্রিভুজটা কেমন হবে আমি বলি। মনে করেন এটা 6, এটা কি 6, এ পাশে 4 দিছেন, কিন্তু এ পাশে আর 2 না, 2 এতটুকু জায়গায় হচ্ছে। ত্রিভুজ আর গঠন করতেছে না। মাথা কি ঢুকছে? খালি 3টা বাহু থাকলেই ত্রিভুজ গঠন করবে এমনটা গঠন করার জন্য অবশ্যই স্ট্রাকচারালি তার একটা মানের তারতম্য থাকতে হবে। ক্লিয়ার? ওকে। ও আমার কলিজার ভাই আমাকে কি প্রশ্ন করেছে দেখেন। আমাকে বলতেছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কয়টা? আমি একটা স্থূলকোণ আঁকলাম, দেখলাম স্থূলকোণের বিপরীতে 2টা সূক্ষ্মকোণ, তাইলে কয়টা স্থূলকোণ থাকবে বলেন? না 5টা। ওই একটা না। দেখেন দুইটা বাহু তোর কাছে আইকা নিতেন। কোন বই পাইছেন? ভুল ব্যাখ্যা দিলে হবে। এখন পর্যন্ত কেউ কোনোভাবে মিলানো সম্ভব না। যেটা মিলানো সম্ভব না সেটা যদি কেউ ব্যাখ্যা দেয়, তাহলে আমি বলবো যে তাকে এখন গণিতবিদ বানানো উচিত। কি বানানো উচিত? গণিতবিদ। কি বানানো? গণিতবিদ। যদি দেয় আমি মনে করি, কারণ এটার ব্যাখ্যা এখন পর্যন্ত আমি পাই নাই। আপনারা যদি কোথাও পান তাহলে আমার একটু আয়না দেখাবেন, আমিও শিখবো নত হয়ে। কি হয়ে? নত হয়ে। কিন্তু আমার মনে হয় না যে সে কোনো অথেন্টিক ব্যাখ্যা দিতে এখন পর্যন্ত পারছে। যদি পারা যাইতো তাহলে অবশ্যই আমার মধ্যেও নিউজটা থাকতো, তথ্যটা থাকতো। কথা কি বুঝতে পারছি? কারণ সে বই লিখতে পারে, সে কতটুকু রিসার্চ করে জানি না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি বইয়ের মধ্যে কি আছে, আই ডোন্ট কেয়ার ইট। আমরা চেষ্টা করি আমরা কিভাবে একটা স্টুডেন্টকে মানে প্র্যাকটিক্যালি ভিউ দেখায়া ডেলিভারি দিয়ে তাদেরকে সুন্দরভাবে বোঝানো যায়। আপনি দেখেন এর আগে তো আপনি ক্লাস করছেন, কিন্তু ক্লাসের মধ্যে একটা ভিউ পাইছেন কি? সূত্র আছে, সূত্র মুখস্থ করবেন, ম্যাথ করবেন। আমি এখন পর্যন্ত আপনাদের সূত্র মুখস্থ করাইছি। আপনি চতুর্ভুজে গেলে তো বলবেন যে ভাই এগুলো কি শিখাইতেছেন? সারা জীবন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র মুখস্থ করলাম, পরিসীমার সূত্র মুখস্থ করলাম, কর্ণের সূত্র মুখস্থ করলাম, আর আপনি বলতেছেন শেষ, একটা মেথড দিয়েই শেষ। মানে ব্যাপারটা হচ্ছে কি, আসলে কিছু কিছু জায়গায় যেমন আপনি যেটা বললেন এটার ব্যাখ্যা মানে আদৌ না, আমি মনে করি যে আদৌ এরকম কোনো ব্যাখ্যা আমি আমার চোখে পড়ে নাই। যদি থাকে কাইন্ডলি একটু আমার কাছে নিয়ে আসবেন। ঠিক আছে? তাহলে আমরা সবাই শিখবো, সবাইকে শিখবো, কারণ শেখার বয়সের কোনো শেষ নাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এখানে সামনে দাঁড়াইছি না, আপনি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছেন, ধরেন কোন ডিপার্টমেন্ট থেকে? ইংলিশ। আপনি আমার স্যার, আপনি আমার উস্তাদ, বিকজ আমি ইংলিশে আপনার কাছে জিরো। আমি কি জিরো, আপনি হিরো। তো এই জন্য এই ডায়াসে দাঁড়ায় যদি কেউ কোনোদিন কোনো মেন্টর বা কোনো টিচার যদি ভাব নেয় আমি বাঘা, আমি সব পারি, আমি সব জানতা, তাহলে ভাববেন ও কিছু জানতাই না, ও কিছুই পারে না। কারণ এই ডায়াসটার দাঁড়ানোর পেছনের মূল রিজন হচ্ছে আমি ম্যাথটা হালকা একটু আপনার
মাথার বেসিকের থেকেও ভালো করে গুছাই দেওয়ার মতো সক্ষমতা জানি, আর এটা আপনাকে আমি ডেলিভারি দিচ্ছি। এতটুকুই, এর থেকে বেশিও না, এর থেকে কমও না। বুঝতে পারছেন? এতটুকুই। একজন স্যার ইংলিশ পড়াচ্ছেন, হয়তোবা ইংলিশটা আপনার বেসিকের থেকে একটু ভালো জানেন, আপনাকে গুছিয়ে দিচ্ছেন। দিন শেষে আমরা ভাই ভাই, আমরা কি ভাই ভাই, এখন ভাই ভাই করলে বোনটা কি হইলো, ভাই বোন একই জিনিস। যাই হোক, আমরা একটু কাজের কথায় আসি। তাহলে আমরা বলতেছি অতিভুজের বিপরীতে কি থাকে? সমকোণ। এটা ফিল করাই যাচ্ছে। কি থাকে? সমকোণ থাকে। কি থাকে? সমকোণ। পরের কোশ্চেন দেখেন, খুব দ্রুত 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 দ্রুত। অনেকগুলো অনেকগুলো ঠিক তো? বলেন কি হবে? অনেকগুলো। অথেন্টিক ব্যাখ্যা দেন। অনেকগুলো কি মুখস্থ করছেন? দেখেন, তৈরি করে নিব। আচ্ছা, যাই হোক, দেখেন একটা মজার ব্যাপার বলি। মানে ব্যাপারটা হচ্ছে, যখন আপনার একটা অতিভুজ দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? অতিভুজ দেওয়া থাকবে, তখন অটো সমকোণ 1 লাখ চাইলে 1 লাখই আট করতে পারবেন আপনি। কেমনে? কারণ এটা অতিভুজ, অতিভুজের তো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য দেওয়া থাকে, আর এই নির্দিষ্ট দৈর্ঘ্যকে সাপেক্ষ করে আপনি জানেন সমকোণ তৈরি করতে গেলে একটা লম্ব লাগবেই, একটা ভূমি লাগবেই। তা এখন ভূমি আছে, লম্ব আছে, কিন্তু আমি যদি চাই এবার অতিভুজের একটু হালকা আগে এখানে আমি কি করলাম? আরেকটা লম্ব আঁকলাম, আরেকটা লম্ব আঁকলাম, আরেকটা, আরো একটা, আরো একটা, আরো একটা, আরো একটা, শত শত সমকোণী ত্রিভুজ আঁকা যায়। কি দেওয়া থাকলে? অতিভুজ। কি দেওয়া থাকলে? কারণ অতিভুজের সাপেক্ষে লম্ব আঁকা যায়, আর অটভূমি ছেদ করে ফেলে, অটভূমি ছেদ করে ফেলে। এই জন্য নট একটা, নট দুইটা, নট কোনো কিছু, অনেকগুলো। তাহলে ত্রিভুজ আঁকা যায় অনেকগুলো, ত্রিভুজ আঁকা যায় অনেকগুলো। ক্লিয়ার? ক্লিয়ার 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 ওকে। পরের কোশ্চেনটাই আমরা একটু যাই, দেখি এটা আমার কি বলছে। এখন কি পারবো? দেখেন, লম্ব দ্বিখণ্ডক কি? এগুলো তার সময় দিবই না আমি, এটা একই তো। বলেন, ত্রিভুজ হওয়ার শর্ত কি? ত্রিভুজ হওয়ার শর্ত কি? বলেন বলেন। আমরা সবাই জানি, একটু আগে শিখে আসলাম, যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। বলেন দ্রুত দ্রুত। অন্তঃসমদ্বিখণ্ডক বলছে কি? কি কেন্দ্র? মুখস্থ করবেন? যাক, ভালো। মুখস্থ করলে আপনাকে ডট ডট পালাই যাইবে, আগে গাই দিলাম। মধ্যমা কি করে? কি করে? ভর কেন্দ্র তৈরি করে। কি করে? ভর কেন্দ্র তৈরি করে। গুড। এই যারা অনলাইন আছেন ঝটপট উত্তর দিবেন, নাহলে কিন্তু বিয়ে হবে না, আর বিয়ে করলে ডট ডট থাকবে না। দেখেন কি বলছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর। ভাইয়া, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, খুব মনোযোগ দিতে হবে। আমাকে বলতেছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। তো এই বাহুটার মান 10, তাহলে মধ্যবিন্দু এই জায়গায় সংযোজক করে দিলাম, এটা 10 এই জায়গায় সংযোজক করে দিলাম। মজার ব্যাপার হচ্ছে কি জানেন? মজার ব্যাপার হচ্ছে এই বিন্দু থেকে এতটুকুর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা এই তৃতীয় বাহুর অর্ধেক, এই তৃতীয় বাহুর অর্ধেক। আর এই বাহুটা আবার তৃতীয় বাহুর দ্বিগুণ, তৃতীয় বাহুর দ্বিগুণ। যদি আপনাকে বলা হয় সংযোজক সরলরেখার অর্ধেক, তৃতীয় বাহুর কয় গুণ? তৃতীয় বাহুর 2 গুণ। কারণ এটা যদি হয় 10 মিটার, এটা হয়েছে 5 মিটার। এটা কত মিটার? 5 মিটার। এই যে অর্ধেক অর্ধেক। ক্লিয়ার? তাহলে আমাকে বলতেছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে হবে কি? অর্ধেক। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? পরের কোশ্চেনটা কি তা কইছে দেখেন, একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের হ্যাঁ এই কোণটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। এটা বি, এটা কত ডিগ্রি? 70 ডিগ্রি। এটা সি, এটাও কত ডিগ্রি? কারণ 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি থেকে 70 আর 40 যোগ করলে কত হয়? বলেন কত? 110।
110 থেকে 180 মিনিমাইজ করলে কত আসে? 70। তাহলে তৃতীয় কোণ 70। আর যার ভূমি সংলগ্ন দুই কোণ সমান সে কি কোণ? সে সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ ভূমি সংলগ্ন দুইটা কোণ সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। কি ত্রিভুজ বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। বেসিকে পড়াইছি না? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? পরের কোশ্চেনে গেলাম। দেখেন কি বলছে। একটি ত্রিভুজে তিনটা কোণের অনুপাত দেওয়া আছে। তিনটা কোণের অনুপাত মানে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে 1টাকে ধরলাম x, 2টাকে ধরলাম 2x, 3টাকে ধরলাম 3x, ইকুয়াল কত ডিগ্রি? 180 ডিগ্রি। যোগ করলে কত? 6x। 180 ডিগ্রি। x ইকুয়াল কত? 180 ভাগ 6 কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে দেখেন এটার মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি এটার মান 60 ডিগ্রি, 33 এটার মান 90 ডিগ্রি। তাইলে এটা কি কোণী ত্রিভুজ? কারণ একটা কোণ সমকোণ, একটা কোণ সমকোণ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেনে চলে গেলাম। দেখেন একটা জিনিসের বেসিকটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, তাই না? ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে, যে কোনো দুটো মধ্যমার কথা বলছে, মাইন্ড ইট, প্রশ্ন বুঝতে হবে। যে কোনো মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি কি? সমবাহু। কারণ সমবাহু ত্রিভুজের তিনটা যে বাহু, তিনটারই মধ্যমা সমান। মধ্যমা মানে মধ্যবিন্দু। কারণ এটা 10 মিটার হলে মধ্যমা 5 মিটার, এটা 10 মিটার 5 মিটার, এটা 10 মিটার, এটার মধ্যমাও 5 মিটারে। আর যে কোনো বলছে, যে কোনো বলার কারণে কিন্তু কি হয়ে গেল? যদি বলতো ত্রিভুজের শুধুমাত্র দুটি, মানে কোন ত্রিভুজের শুধুমাত্র দুটি মধ্যমা পরস্পর সমান, তাইলে হয়তো সমদ্বিবাহু। কেন? কারণ সমদ্বিবাহু, ধরেন এটাই সমদ্বিবাহু, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, তাহলে এর মধ্যবিন্দু আর এর মধ্যবিন্দু সমান হবে, মধ্যমা সমান হবে, কিন্তু এটা সমান হবে না। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট বুঝতে হবে। ওকে, পরের কোশ্চেনে চলে গেলাম। দেখেন কি বলছে। তিনটি কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাকে কি ধরনের ত্রিভুজ বলা হয়? গুড, এটাই তো চাইছিলাম। কি ত্রিভুজ? সদৃশ ত্রিভুজ। তিন কোণের কথা মেনশন করছে মানে সে সদৃশ কোণী, অথবা সদৃশ ত্রিভুজ, অথবা সদৃশ ত্রিভুজ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? পরের কোশ্চেন দেখেন। এখানে কিন্তু আগের কোশ্চেনটাতে কিন্তু আমার সর্বসম আছে। কি আছে? সর্বসম। যারা ডিফাইন করতে পারবে না তাদের ইনিশিয়ালি মনে হবে এটা কি হবে? সর্বসম হবে। কি মনে হবে? আলটিমেটলি কি সর্বসম হবে? কি হবে? সদৃশ হবে। তিনটা কোণের কথা বলা মানেই সেটা কি হয়ে যাবে ভাইয়া? সদৃশ হয়ে যাবে। 17 নম্বর কোশ্চেন। কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণগুলো, দেখেন কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় বহিস্থ কোণগুলো পরস্পর সমান হবে? সমবাহু না সমদ্বিবাহু? সমদ্বিবাহু না সমবাহু? সমবাহু। যদি একটির আগে শুধুমাত্র কথা উল্লেখ করত, কি কথা উল্লেখ করলে? শুধুমাত্র বা একটি মাত্র। একটি বলা মানে কি? দেখেন কোন ত্রিভুজের একটি বাহু, যে কোনো একটি বাহু, একটি বাহু। আর শুধুমাত্র একটি বললে মেনশন করে দিল যে একটা বাহু আছে, আর যাকে বর্ধিত করলে শুধুমাত্র কি হয়? বহিস্থ কোণ সমান হয়, তখনই তো সমদ্বিবাহু। কারণ সমদ্বিবাহুর এই যে ভূমিকে বর্ধিত করলে বাইরের কোণ দুটো কি হয়? সমান হয়। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয়। বাহ, খুব ভালো পারেন আপনারা। এটা তোর বোঝানোর কি আছে? বুঝাইছি। এটা বলেন। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণ দ্বয় হবে সরল কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। এই শিখাইলাম। 180 ডিগ্রি থেকে বড় হলে স্থূলকোণ হয়। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, মনোযোগ দাও। সমদ্বিবাহু ত্রিভুজ বর্ধিত করলাম স্থূলকোণ, বর্ধিত করলাম স্থূলকোণ। এইটুকু সেন্স যদি না কাটে তাহলে হবে? ওই যারা কইছো ঠিক আছে। আচ্ছা কইলাম কি? তাহলে দেখো এই যে বাহিরের কোণ দুটা, এই দুটা কোণ আসলে বেসিক্যালি কি কোণ?
স্থূলকোণ। যদি এখন আমাকে বলতো যে বাহিরের কোণ দুটির যোগফল, বাহিরের কোণ দুটির যোগফল 120, তো তুমি বলতে পারো না। 120 তুমি তখন বলতে পারবা যখন তুমি সমবাহু ত্রিভুজ বলবা, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটাও 60, এটাও 60, এটাও, এই ক্ষেত্রে তোমার 120। কিন্তু প্রশ্ন করছে আমাকে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়, সমান বাহুদ্বয় বর্ধিত করলাম, সমান বাহুদ্বয় বর্ধিত করলাম। বাহিরের কোণগুলো দেখতে সূক্ষ্মকোণের বাইরে যে থাকে সেই স্থূলকোণ, আর যেখানে স্থূলকোণ থাকে তার বিপরীতে থাকে সূক্ষ্মকোণ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? যেখানে স্থূলকোণ থাকবে তার বিপরীতে সূক্ষ্মকোণ, আর যেখানে সূক্ষ্মকোণ থাকবে তার বিপরীতে স্থূলকোণ। আর দুইটা স্থূলকোণের যোগফল দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। এই অরিজিনাল প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, ত্রিভুজের যে কোনো বাহুকে, কি বলছে, যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি। এই এবার মাথা ঢুকছে? তাহলে যে কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, বর্ধিত করলে আমার দুইটা স্থূলকোণ পাওয়া যায়। কি কোণ পাওয়া যায়? আর স্থূলকোণ দুইটার যোগফল সবসময় কি থেকে বৃহত্তর হয়? দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর হয়। দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর হয়। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। কি মজার একটা প্রশ্ন হয়েছে। দেখো, এটা একটা ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ। এই বাহুর উপর বর্গ আঁকলাম। বলো, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, কটা হলো? এবার এটার উপর একটা বর্গ আঁকলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এবার এটার উপর বর্গ আঁকলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কটা হলো? কটা হলো? এক কথায় প্রত্যেকটা বাহু দ্বারা আমি চারটা সমকোণ পাবো, যেহেতু আমি বর্গ অঙ্কন করতেছি। কি অঙ্কন করতেছি? বর্গ অঙ্কন করতেছি। আবার এখানে আমাকে বর্গ না বলে কিন্তু আয়তও বলতে পারতো। কি বলতে পারতো? আয়তও বলতে পারতো। তাও আমি চারটা সমকোণ পাইতাম। কটা সমকোণ পাইতাম? চারটা সমকোণ পাইতাম। এবার যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে একটা আয়তক্ষেত্রের চারটি বাহু দ্বারা কয়টি সমকোণ পাওয়া যাবে? 16টা। কয়টা? 16টা। যাহা মিথ্যা কথা, 20টা, কারণ এর ভেতরে আছে 4টা। এর ভেতরে আছে কয়টা? 4টা। মাথায় ঢুকছে? তাহলে ভেতরে 4টা, আর প্রত্যেকটা বাহুর সাথে কয়টা? 4টা। তাহলে 4 বাহুতে 4 যোগ 16, ভেতরে 4 সমান কত? 20। ক্লিয়ার? হ্যাঁ, 16টা হইতো তখন যদি চতুর্ভুজটা এরকম হইতো। চতুর্ভুজটা যদি এরকম হইতো তাহলে ভেতরে কোনো সমকোণ নাই। এক্ষেত্রে আমার প্রত্যেকটা বাহুর সাথে যদি আমি বর্গ আঁকতাম, তাহলে বর্গগুলো ঠিক এরকম হইতো, এরকম হইতো, এরকম সমকোণ 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 সমকোণ, এরকম হইতো, এরকম হইতো, সমকোণ 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 সমকোণ, এরকম হইতো, এরকম হইতো, সমকোণ সমকোণ সমকোণ, এরকম হইতো, এরকম হইতো। সরি, ক্লিয়ার? কনসেপ্ট কি বুঝতে পারছি? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বুঝতে হবে। আবার একটা কোশ্চেন আসছে, পারবো না এটা? দেখো, কোন ত্রিভুজের 3 করে সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? এই প্রশ্ন তো পরে আসলাম। কি বলে? অন্তকেন্দ্র। ওই যে কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক মানে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণকে সমদ্বিখণ্ডক করলে তাকে কি বলি? অন্তকেন্দ্র বলি। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? যদি না পারতেন, কারণ আমি নট ত্রিভুজ, চতুর্ভুজ বলুক, পঞ্চভুজ বলুক, 100 বাহু বলুক, বহিস্থ কোণ সবসময় 360। 360 সোজা হয়ে গেছে এবার সবাই। আচ্ছা, এই কোশ্চেনটা আমাকে কি বলছে দেখেন, সমকোণী বলছে। তার সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। এখন আমাকে বলছে সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য, এটা যদি x হয় তাহলে এটা x মাইনাস 20, এটা x মাইনাস 20। তাহলে এটা যদি x মাইনাস 20 হয়, x মাইনাস 20 হয়, তাহলে এই দুইটা কোণের যোগফল কত হবে বলো? ইকুয়াল 90 ডিগ্রি, কারণ একটা অলরেডি 90 ডিগ্রি ছিল। তাহলে বাকি দুটার যোগফল মিলে 90 ডিগ্রি। তাহলে আমরা 2x ইকুয়াল 110, তাহলে x ইকুয়াল 55। তাহলে x এর মান 55 পাইছি, কিন্তু আমাকে মান বের করতে বলছে কার মান? তাহলে x মাইনাস 20 এর মান। তাহলে 55 মাইনাস 20 ইকুয়াল কত? 35 ডিগ্রি। আছে 35?
বুঝছি, কঠিন ছিল, পারবো না। আরেকবার দেখো, এটা সমকোণ, সমকোণের বিপরীত যে কোণ দুইটা থাকে এই দুইটা কোণের যোগফল কত হয়? কারণ 90 90 180, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুইটার যোগফল ইকুয়াল 90 দিলে এক্স প্লাস এক্স মাইনাস 20 ইকুয়াল 90। এক্স এক্স যোগ করলে 2x, মাইনাস 20টা বসে গেলে প্লাস হয়ে গেল 110। এক্স ইকুয়াল 2 দ্বারা ভাগ 55। কিন্তু তোমাকে বের করতে বলছে ক্ষুদ্রতম কোণের মান। ক্ষুদ্রতম কোণটা এক্স মাইনাস 20, 55 মাইনাস 20 ইকুয়াল 35। ক্লিয়ার? পারবো? তিনটা কোণের যোগফল ইকুয়াল কত ডিগ্রি বলবো বলো? 180। গুড। 3x ভাগ 2 ইকুয়াল কত? 2 লসাগু নাও। তাহলে x প্লাস x, 2x প্লাস x প্লাস 3x ইকুয়াল কত? তাহলে যোগ করলে কত হয়? 2 দ্বারা 180 গুণ করলে কত হয়? তাহলে x ইকুয়াল কত হয়? তাহলে এটার মান কত ডিগ্রি? এটাকে অর্ধেক করলে কত ডিগ্রি? 3 গুণন 60, 3 গুণন 60 ভাগ 2, 3 3 90। তাহলে বলো বৃহত্তর কোণের মান কত ডিগ্রি? কারণ একটা পাইলাম 60 ডিগ্রি, একটা পাইলাম 30 ডিগ্রি, আরেকটা পাইলাম 90 ডিগ্রি, আরেকটা পাইলাম কই? 90 ডিগ্রি। কথা কি বুঝতে পারছি? এটা পারবো না? খুবই সিম্পল। আমার এবিসি একটা ত্রিভুজ, এ বি সি। এ কোণের মান কত ডিগ্রি? বি কোণের মান কত ডিগ্রি? সি কোণের মান দেওয়া নেই, এসি কে বর্ধিত করলাম ডি পর্যন্ত। এই বহিস্থ কোণ অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। একটা ত্রিভুজের ভেতরের দুইটা কোণের যোগফল বহিস্থ কোণের সমান। তাহলে 60 আর 45 যোগ করলে কত? 105 ডিগ্রি। আর কেউ যদি প্র্যাকটিক্যালি করতে চায় তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল যা পাবে তা 180 থেকে এটা মাইনাস করলে ওই 185 আসবে। ওর থেকে একটা ত্রিভুজের অন্তস্থ দুই কোণের সমষ্টি সবসময় বহিস্থ কোণের সমান হয়, বহিস্থ কোণের সমান হয়। মাথায় থাকবে? অর্থাৎ এখানে যদি কোনো কারণে এই ডিগ্রিগুলোর মান চেঞ্জ করে দিয়ে এখানে 60 এখানেও 60 থাকতো, তাহলে 60 60 এটার মান কত হইতো? 120 হইতো। কত হইতো? 120 হইতো। ক্লিয়ার? কি কঠিন প্রশ্ন দিছে রে ভাই! এই প্রশ্ন দেখলে মাথার তার ছিঁড়ে যায়। হ্যাঁ, তাও কোথায় আসছে? পানিরতম নিবন্ধন স্কুল পর্যায়ে, ওই স্কুল পর্যায়ে দুইয়ে দিছে, মাদ্রাসায় দিছে, এই জন্য একটু সহজ দিছে। আরে শেষ, আর একটা প্রশ্ন। আর না, এখানে স্টপ রাখি। মনে রাখবা টাইপ 4 শেষ করছি, টাইপ 4 শেষ করছি, কারণ এখানে আর দুইটা টাইপ বাকি আছে। কারণ এখন এই দুইটা টাইপ যদি আমি শেষ করতাম, অনেকে বলতো স্যার আমার বমি বমি ভাব হইতেছে, আমার একটু যাইতে দেন, আমার আর সহ্য হইতেছে না। সেই জায়গা থেকে আজকের জন্য এখানেই সমাপ্ত, আর আগাতে পারতেছি না। ঠিক আছে, ওকে। আর অনলাইনে যারা আছেন একটু বলেন যে সবকিছু বুঝতে পারছেন কিনা। মা এমনি তো বেড়ে যেতাম। পরীক্ষা কেউ মিস করো না ভাইয়া, পারি আর না পারি আমি পরীক্ষা দিব, এটাই হচ্ছে একটা স্টুডেন্টের ভালো বৈশিষ্ট্য। অনেকে কি করে
ক্লাস করি নাই পরীক্ষা দিব না। আর পরীক্ষায় ভালো মার্ক পাইতে হবে এমন তো কোনো কথা না। আমি অ্যাটেন্ড করি, আমি আমার নিজের মেধাটাকে যাচাই করি যে কতটুকু পাইতেছি।